আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের সম্পর্কে পড়ব। তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। তোমরা জয়েন হয়ে আমাকে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা, একটু কমেন্ট করে জানাও যে ঠিক আছে। তোমরা জয়েন হচ্ছ। জাকিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন হচ্ছে তারা সাউন্ড সব ঠিক আছে কিনা একটু জানাও। তালুকদার, সাউন্ড ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আমরা একটু অপেক্ষা করব, আর কিছু স্টুডেন্ট আসলে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? জিসা তালুকদার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিমন, ওয়ালাইকুম আসসালাম। জাকিয়া ক্লিয়ার, ঠিক আছে ভাইয়া, আমরা এই তো এখনই ক্লাস শুরু করব, ঠিক আছে? ঠিক আছে, সাউন্ড সবকিছু ঠিক আছে। তো তোমরা এখন আর কোনো কমেন্ট করবে না। আমি যখন তোমাদের কমেন্ট করতে বলবো বা কিছু বলতে বলবো তখন তোমরা কমেন্ট করবা, তাহলে আমি বুঝতে পারবো। এর বাইরে যদি কেউ আউটসাইড কোনো কমেন্ট করো তাহলে কিন্তু আমি তোমাদের ক্লাস থেকে রিমুভ করে দেবো, ঠিক আছে? তালুকদার, সমাজকর্ম দ্বিতীয় পত্র প্রথম পত্র কি শেষ? না ভাই, আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লাস নেওয়া হয়েছে একটা, আবার আমাদের সামনে কয়েকদিন পর নেওয়া হবে। আজকে দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস হবে, প্রথম অধ্যায়। আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, অনেকে তোমরা জয়েন হয়ে গেছো, আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? এখন সবাই কমেন্ট করা বন্ধ করো, এখন সবাই খাতা কলম নিয়ে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। মেহেদি মৌ, জাকিয়া সুলতানা, লিমন মিয়া, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, কাউসার হোসেন, ঠিক আছে, সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আমরা তাহলে এখন ক্লাসটা শুরু করি, ঠিক আছে? সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। তো আজকে আমরা সমাজকর্মের দ্বিতীয় পত্র পড়ব। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। আমাদের প্রথম অধ্যায়টা কি? বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা। বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা। সো আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা আজকে এমন ভাবে পড়বো যেন আজকে এই অধ্যায়টা শেষ হয়ে যায়, এবং পরবর্তীতে যেন এটা তোমাদের আবার পড়তে না হয় বা বুঝতে না হয়। আজকে এই একটা ক্লাসে আমরা সম্পূর্ণ অধ্যায়টা শেষ করব, আর এমন ভাবে শেষ করব যে এইখান থেকে যে একটা সৃজনশীল তোমাদের আসে, এই একটা সৃজনশীলের 10 মার্ক যেন তোমাদের কমন পড়ে নিশ্চিত 100%। সেই সাথে এখান থেকে তোমাদের 2টা বা 3টা 90 কোশ্চেন আসে। এগুলো মোটামুটি 12 থেকে 13 মার্কের একটা কমন সাজেশন এই প্রথম অধ্যায়। সো এটা আজকে আমরা এমন ভাবে শেষ করবো যেন এটা পড়তে না হয়, ঠিক আছে? সো আমাদের এই অধ্যায়টার নাম কি? বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা। হ্যাঁ, তো এই অধ্যায়ে আমরা প্রথমে সৃজনশীলের জন্য আমরা কোন টপিকগুলো পড়বো সেটা আমরা প্রথমে দেখে নিই। তো আমাদের প্রথমে আজকের আলোচ্য বিষয়গুলো কি কি, যেটা আমাদের সৃজনশীলের জন্য প্রয়োজন, ঠিক আছে? তো আমাদের সৃজনশীল একের জন্য মানে আমাদের এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসে। তো একটা সৃজনশীলের জন্য আমাদের এখানে কি কি পড়তে হবে? আমাদের মেইনলি পড়তে হবে মৌলিক মানবিক চাহিদার ধারণা। মৌলিক মানবিক চাহিদার ধারণা পড়তে হবে। এরপর আমাদের কি পড়তে হবে? বাংলাদেশে এই চাহিদা অপূরণজনিত সমস্যা, যেমন পুষ্টিহীনতা, অপরাধ প্রবণতা এবং তা পূরণের বর্তমান অন্তরায় সমূহ। তো আমরা এই প্রথম অধ্যায়ে এই বিষয়গুলো সম্পর্কে জানবো, যেগুলো আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে সৃজনশীলে আসার মতো আরো কয়েকটা টপিক রয়েছে,
সেগুলো আমাদের পড়ে নিতে হবে। এগুলো তোমরা হচ্ছে জ্ঞান বৃদ্ধির জন্য বা এই জিনিসগুলো যেন আরো ভালো করে লিখতে পারো বা বিশ্লেষণ করতে পারো, সেটার জন্য ওই জিনিসগুলো তোমরা একটু রিভাইজ করে নিবে। সো ঠিক আছে, তো আমরা এগুলা ব্যাখ্যা সম্পর্কে একটু পড়ি। তাহলে আমরা পর্ব ক, প্রথমে আমরা কি পড়ব? মৌলিক মানবিক চাহিদা, ধারণা ও বাংলাদেশে অপরিঞ্জনিত সমস্যা। তো আমাদের প্রথম অধ্যায় প্রথম সৃজনশীলের জন্য আমরা এই টপিকটা পড়ব। তো এই টপিকে আমাদের মৌলিক মানবিক চাহিদা কি, এটা হচ্ছে আমাদের প্রথমে বুঝতে হবে যে মৌলিক মানবিক চাহিদাটা কি। হ্যাঁ, তো মৌলিক মানে কি? সকলের, সকলে মানে একদম ছোট থেকে বড় সকলে, সমাজের সকল স্তরে সকল মানুষ, এটা হচ্ছে কি মৌলিক মানে সবার। আর মানবিক কি? মানবিক হচ্ছে মানুষ হিসাবে যার, তার একটা যে চাহিদা থাকে, একটা যে গ্রহণযোগ্যতা তৈরি হয় যে তার এই জিনিসগুলো হচ্ছে প্রয়োজন বা এগুলো লাগবে জীবন ধারণের জন্য বা জীবিকা নির্বাহের জন্য, এটাই হচ্ছে যে চাহিদাটা, এটাই হচ্ছে মৌলিক মানবিক চাহিদা। তো আমরা মৌলিক মানবিক চাহিদা কি? মৌলিক মানবিক চাহিদাও বলতে হচ্ছে এমন কিছু অপরিহার্য এবং সার্বজনীন চাহিদাকে বোঝায়, এগুলো মানুষের বেঁচে থাকা, শারীরিক বিকাশ এবং আত্মমর্যাদার সাথে টিকে থাকার জন্য একান্ত প্রয়োজন। তাহলে মৌল মানবিক চাহিদাটা হচ্ছে এমন একটা বিষয় যেটা মানুষের শারীরিক, মানসিক এবং আত্মমর্যাদার সাথে টিকে থাকার জন্য প্রয়োজন হয়। এছাড়াও এগুলো হচ্ছে পূরণ না হলে মানুষের জীবন চরমভাবে বিপন্ন হয়ে পড়ে। তাহলে বিপন্ন মানে কি? যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে বা সমস্যার সম্মুখীন হয়। তাহলে এই মৌল মানবিক চাহিদাগুলো যে সঠিকভাবে পূরণ না হয়, সেক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে তাদের বিপন্ন হয়ে পড়ে জীবন ধারণের জন্য। তাহলে মৌল মানবিক চাহিদার কয়টা প্রধান অংশ? প্রধান হচ্ছে চাহিদা ছয়টা। তাহলে মৌল মানবিক চাহিদা কয়টা? প্রধানত ছয়টা। তাহলে ছয়টা কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং চিত্ত বিনোদন ও নিরাপত্তা। তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা, চিকিৎসা এবং চিত্ত বিনোদন ও নিরাপত্তা। তাহলে মৌলিক মানবিক অধিকার হচ্ছে এই ছয়টা। তো তোমরা তো খাতা কলম নিয়ে বসেছো, তোমরা এই ছয়টা হচ্ছে নাম লিখে ফেলে এখনই, লিখে হচ্ছে কমেন্ট করবে যে ডান। হ্যাঁ, তাহলে মৌলিক চাহিদা কয়টা? ছয়টা। মৌলিক চাহিদা কয়টা? ছয়টা। ছয়টা কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং চিত্ত বিনোদন ও নিরাপত্তা। এই ছয়টা হচ্ছে লিখে ফেলা খাতায়, লিখে কমেন্ট করো যে ডান। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। হ্যাঁ ভাই, এখন তোমাদের ক্লাস হবে, এটা আগে নোটিশ দেওয়া হয়েছিল তোমাদের। আচ্ছা, নতুন করে যারা জয়েন হচ্ছে তাদের বলছি যে এখন হচ্ছে আমরা সমাজকর্ম দ্বিতীয় অধ্যায়টা পড়ছি, দ্বিতীয় পত্র পড়ছি, প্রথম অধ্যায়। ঠিক আছে, আচ্ছা ভাই আবার একটু বোঝান প্লিজ। আচ্ছা আচ্ছা, মারজান আক্তার ভাই আবার একটু বোঝান প্লিজ। আচ্ছা, আমাদের হচ্ছে মৌলিক মানবিক চাহিদা কয়টা? ছয়টা। তো ছয়টা কি কি? একটা হচ্ছে খাদ্য, আমাদের সকলে কি খাদ্যের প্রয়োজন, আমরা কি খাদ্য ছাড়া জীবন ধারণ করতে পারি না বা বেঁচে থাকতে পারবো না, তো এটা হচ্ছে আমাদের লাগবে। এরপর আছে বস্ত্র। বস্ত্র কি আমাদের খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা ছাড়া কি সমাজে আমরা চলতে পারবো বা আমাদের যে নিরাপত্তা বা হচ্ছে আমাদের শালীনতা বজায় রাখা, এই বিষয়টা কি বস্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর বাসস্থান। তো বাসস্থান খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রত্যেকটা মানুষের কি একটা নিরাপদ স্থান বা বাসস্থান বা তার থাকার একটা জায়গা বা একটা ঠিকানা প্রয়োজন হয়। তারপর শিক্ষা, স্বাস্থ্যসেবা, চিত্ত বিনোদন ও নিরাপত্তা, এই বিষয়গুলো আমাদের সমাজের জীবনযাপনের জন্য বা জীবিকা নির্বাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আচ্ছা ঠিক আছে, সবাই তোমরা লিখেছো। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখি। পরবর্তীতে হচ্ছে খাদ্য ও বস্ত্রের সংকট। তাহলে আমাদের যে মৌলিক মানবিক যে চাহিদা আছে, এখানে যে খাদ্য ও বস্ত্রের সংকটটা দেখা দেয়, হ্যাঁ, এই জিনিসটা সম্পর্কে আমরা দেখব। তো খাদ্যের চাহিদা ও পুষ্টিহীনতা, এই দুইটা জিনিস। প্রথমে খাদ্যের চাহিদা ও পুষ্টিহীনতা, এটা কি? বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর জন্য খাদ্য একটি প্রধান সংকট। আয় বৈষম্য ও দারিদ্র্যের কারণে মানুষ সুষম খাবার পায় না, ফলে শিশু ও নারীদের মধ্যে ব্যাপক হারে পুষ্টিহীনতা দেখা দেয়, যা বিকাশে বাধাগ্রস্ত করে। তাহলে আমাদের দেশটা যেহেতু একটু দারিদ্র দেশ, হ্যাঁ, উন্নয়নশীল দারিদ্র দেশের মধ্যে কাতারে পড়ে আমাদের দেশটা, তো আমাদের এখানে বেশ খাদ্যের অভাব দেখা দেয়।
তো আমাদের এখানে যারা একটু দারিদ্র নিম্ন স্তরের মানুষ আছে তারা কি 5 বেলা ভালো খেতে পায় না, বা পুষ্টিকর যে সুষম খাদ্য প্রয়োজন তারা সেটা সঠিকভাবে পায় না। এর ফলে কি হয়, এর ফলে শিশু ও নারীরা হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত হয়, মানে ব্যাপক হারে এই অংশটা ক্ষতিগ্রস্ত হয়। ফলে দেখা যায় কি পুষ্টিহীনতা দেখা যায়। তাহলে পুষ্টিহীনতা কি, সকল রোগের সূচনা হয় পুষ্টিহীনতা থেকে, বা দারিদ্রতার সূচনাও কিন্তু পুষ্টিহীনতা থেকে শুরু হয়। সো বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী কি একটা খাদ্য সংকট আছে আমাদের। এই খাদ্য সংকটটার জন্য কি তৈরি হয়, কিভাবে তৈরি হয়, আয়ের বৈষম্যের কারণে। মানে এক একজনের আয় এক এক রকম হয়, কিন্তু সকল কিছুর দাম তো সেমই হয়, সেটা তো মানুষের আয়ের উপর নির্ভর করে না, কিন্তু মানুষের আয়টা কি ভিন্ন ভিন্ন হয়। ফলে সবাই কিন্তু সমানভাবে সবকিছু কিনতে পারে না। এর ফলে কি দারিদ্রতার কারণে তারা সুষম খাবার পায় না এবং পুষ্টিহীনতা দেখা দেয়। এরপর আমরা 2 নম্বরে দেখব কি, বস্ত্রের চাহিদা ও মর্যাদা সংকট। তাহলে বস্ত্রের চাহিদাটা কেমন, সেটা হচ্ছে বস্ত্রের চাহিদা ও মর্যাদা সংকট। হ্যাঁ, বস্ত্র কেবল শরীর ঢাকার মাধ্যম নয়, এটি সামাজিক মর্যাদার বৃদ্ধির প্রতীক। নিম্নবিত্ত মানুষের পক্ষে বস্ত্রের চাহিদা মেটানো কঠিন, যার ফলে তারা হীনমন্যতায় ভোগে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে না। তাহলে বস্ত্রটা শুধু কি আমাদের শরীর ঢাকার জন্য গুরুত্বপূর্ণ নয়, এটার আমাদের সমাজে আরো কিছু কারণ রয়েছে। আমাদের কিন্তু বস্ত্রের কারণেও কিন্তু আমরা বিভিন্ন মানুষকে বিভিন্ন চোখে দেখি, বিভিন্ন ভাবে সম্মান দিই। যার একটু পোশাক আশাক ভালো বা একটু বেশি সুন্দর, আমরা কি তাদের একটু বেশি প্রায়োরিটি দেই, বা যারা একটু ভালো কাপড় পরে তাদের মধ্যে কি নিজেদের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করে, তারা সব জায়গায় কথা বলতে পারে বা হচ্ছে ঠিকভাবে চলতে পারে। কিন্তু যারা একটু ধরো নর্মাল কাপড় পরে বা হচ্ছে একটু হীনমন্যতায় ভোগে, হ্যাঁ, তারা কি কনফিডেন্সটা তাদের লো হয়ে যায়। ফলে কি বস্ত্র কেবল শরীর ঢাকার মাধ্যম নয়, এটি একটি কি সামাজিক মর্যাদার প্রতীক। আমাদের সমাজে কি বস্ত্রটাও কি সামাজিক মর্যাদার জন্য এটা নির্ভর করে। নিম্ন শ্রেণীর মানুষের পক্ষে বস্ত্রের চাহিদা মেটানো কি কঠিন, কারণ তারা কি খাদ্য জোগাড় করতেই তাদের হিমশিম খেতে হয়। সেক্ষেত্রে বস্ত্রের চাহিদা মেটানোটা কি তাদের জন্য বিলাসিতার মতো, যার ফলে তারা হীনমন্যতায় ভোগে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না বিষয়টা কেমন, যেমন হচ্ছে আমাদের যেমন ঈদ আছে, বিভিন্ন পূজা আছে, নববর্ষ, বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে। সো এইখানে ধনী শ্রেণী মানুষেরা কি করে, তারা সুন্দর সুন্দর এক এক ওকেশনের জন্য এক এক রকমের জামা পরে। তো দারিদ্র শ্রেণীর যে শিশুরা থাকে বা যে লোকগুলো থাকে, তারা কি সেই সময় কি সেই জামাগুলো কিনতে পারে না, বা তারা কি নতুন জামা বারবার কিনতে পারে না, কিন্তু তাদেরকে তারা ওই জিনিসগুলো দেখে হীনমন্যতায় ভোগে। তো এটাও কি একটা সমাজের ব্যাধি বা সমাজের একটা সমস্যা। এরপরে আছে হচ্ছে বাসস্থান এবং শিক্ষার অভাব। বাসস্থান এবং শিক্ষার অভাব। বাসস্থান ও বস্তি সমস্যাটা আমরা প্রথমে পড়বো। তো দেশে বাসস্থানের চরম সংকট বিদ্যমান। তাহলে আমাদের দেশে কি, আমাদের দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা কিন্তু অধিক, ফলে আমাদের কি ঘনবসতিপূর্ণ একটা দেশ, এবং আমাদের প্রতি বর্গ কিলোমিটারে কিন্তু অনেক মানুষ বসবাস করে। এর জন্য আমাদের কি বাসস্থানের সংকট। তাহলে পর্যাপ্ত বাসস্থানের অভাবে লাখ লাখ মানুষ অস্বাস্থ্যকর বস্তিতে বসবাস করতে বাধ্য হয়। যেহেতু আমাদের স্থানের সংকট, বাসস্থানের সংকট, এর ফলে কি হয়, দারিদ্র যে মানুষগুলো তারা হচ্ছে বিভিন্ন ধরনের এলাকায় বস্তি আকারে থাকা শুরু করে, বা একসাথে অনেক মানুষ ঘনবসতি আকারে থাকা শুরু করে। এর ফলে কি হয়, ওইখানে যদি কারো একটা রোগ হয় বা কোনো একটা সমস্যা হয়, এই জিনিসটা দ্রুত ছড়িয়ে পড়ে সবার মাঝে। কারো একটা রোগ হলে এটা ওই এলাকা সবার মধ্যে ছড়ায় পড়ে। তো এই সমস্যাগুলো হয়, এখান থেকে কি স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়। ফলে কি দেশে বাসস্থানের চরম সংকট বিদ্যমান, পর্যাপ্ত বাসস্থানের অভাবে লাখ লাখ মানুষ অস্বাস্থ্যকর বস্তিতে বসবাস করতে বাধ্য হয়। এতে রোগ ব্যাধি ছড়ানোর পাশাপাশি নৈতিক অবক্ষয় ঘটে। তাহলে নৈতিক অবক্ষয়টা কিভাবে ঘটে, এক জায়গায় যখন অনেক মানুষ বসবাস করে, অনেক মানুষের ফলে ওইখানে অনেক ধরনের মন মানসিকতার অনেক ধরনের মানুষ থাকে। ফলে এক এক ধরনের মানুষের সাথে এক একভাবে মিশতে মিশতে ওইখানে একটা মিক্স কালচার তৈরি হয়। ফলে কি এখানে সবার মন মানসিকতা একটা চেঞ্জ আসে, সবার মধ্যে একটা মিক্স মন মানসিকতা তৈরি হয়। ফলে এখানে কি নানান ধরনের ব্যবহারিক চিন্তা ভাবনা বা হচ্ছে সামাজিক নিরাপত্তা বা হচ্ছে নৈতিক অবক্ষয় ঘটে, এবং এখান থেকে কিন্তু অনেক অনৈতিক সমস্যারও দেখা দেয়। এরপর আমরা 4 নম্বরে দেখব শিক্ষার অভাব ও অন্তরায়। তাহলে শিক্ষার অভাবটা কি,
শিক্ষা মানুষকে সচেতন ও দক্ষ করে তোলে। তাহলে শিক্ষা মানুষকে কি করে? সচেতন ও দক্ষ করে তোলে। এটা কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে যে শিক্ষা মানুষকে কি করে? শিক্ষা মানুষকে সচেতন ও দক্ষ করে তোলে। শিক্ষা মানুষকে সচেতন ও দক্ষ করে তোলে এবং শিক্ষার অভাবে মানুষকে কুসংস্কারচ্ছন্ন করে রাখে এবং কর্মসংস্থানের সুযোগ সীমিত করে ফেলে। এটি চক্রাকারে দারিদ্র্য সৃষ্টির মূল কারণ। তাহলে শিক্ষার অভাবে কি হয়? আরেকটা জিনিস, কুসংস্কারের তৈরি হয়। তাহলে যাদের মধ্যে একটু শিক্ষার অভাব আছে বা পড়াশোনার কাছাকাছি আসতে পারে না, এদের মধ্যে কিন্তু একটা কুসংস্কার বা বিভিন্ন কুসংস্কার এই জিনিসগুলো দেখা যায়। তারা নানান ধরনের জিনিস বিশ্বাস করে বা ধর্মে বহির্ভূত যে বিষয়গুলো আছে এই জিনিসগুলো তারা বিশ্বাস করা শুরু করে বা ওইভাবে জীবনযাপন করার চেষ্টা করে। তো এটাও কি একটা খুবই খারাপ অবস্থা। তো এটি চক্রাকারে দারিদ্র্য সৃষ্টির মূল কারণ। তাহলে চক্রাকারে জিনিসটা কি? চক্রাকার হচ্ছে একটা বিষয় থেকে আরেকটা বিষয়, সেটা থেকে আরেকটা বিষয় ঘটে, এইভাবে যেটা চলতেই থাকে সেটা হচ্ছে চক্রাকার। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো পুষ্টিহীনতা থেকে দারিদ্রতা কিভাবে হয়? এটা চক্রাকার আকার হয়। তাহলে এটা জিনিসটা কিভাবে হয়? ধরো প্রথমে পুষ্টিহীনতা দেখা দিল, হ্যাঁ, পুষ্টিহীনতা দেখা দিলে পুষ্টিহীনতা থেকে কি হবে? পুষ্টিহীনতা থেকে দুর্বলতা দেখা দিবে, দুর্বলতা দেখা দিবে। দুর্বলতা থেকে কি হবে? সে কর্মক্ষম হয়ে পড়বে, মানে কাজ করতে পারবে না, কর্মক্ষম হয়ে পড়বে। কাজ করতে না পারলে সে কি হবে? সে টাকার অভাবে ভুগবে বা অর্থনৈতিক সমস্যায় পড়বে, ফলে দারিদ্রতা দেখা দিবে, দারিদ্রতা দেখা দিবে। তাহলে পুষ্টির অভাবে দুর্বলতা, দুর্বলতার অভাবে কর্মক্ষম, কর্মক্ষমের পরে হচ্ছে দারিদ্রতা দেখা যায়। তাহলে এই যে একটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটাই আসলো, এই যে একটা চক্রাকারে চলতে থাকলো, এটাই হচ্ছে চক্রাকার। এরপরে আমরা পড়বো হচ্ছে স্বাস্থ্যসেবা ও চিত্ত বিনোদন। তাহলে স্বাস্থ্যসেবা কি? যে আমাদের স্বাস্থ্যের সুরক্ষা। আর চিত্ত বিনোদনটা কি? যেটা হচ্ছে আমাদের বিনোদনের জন্য প্রয়োজন বা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য যে বিষয়গুলো প্রয়োজন। আচ্ছা, পাঁচটা পড়ছি তো স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বা একটু বুঝান প্লিজ। হ্যাঁ, একবার তোমাকে বুঝাই দেওয়া হয়েছে। আচ্ছা, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান। তাহলে বিশাল জনগোষ্ঠীর আধুনিক স্বাস্থ্যসেবা পাওয়ার সামর্থ্য নেই। সরকারি হাসপাতালে অপর্যাপ্ততা ও চিকিৎসা খরচ বিষয়ে মানুষ সময় মতো সেবা পায় না, যা অকাল মৃত্যুর হার ঘটায়। তাহলে আমাদের দেশটা যেহেতু জনবহুল দেশ, এখানে সবাই কি স্বাস্থ্য সেবাটা এফোর্ড করতে পারে না, বা আমাদের এখানে যে প্রাইভেট ক্লিনিক গুলো আছে, হসপিটাল গুলো আছে, এখানে যে ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয় বা যে ডাক্তারগুলো থাকে তাদের যে চার্জ গুলো থাকে, এগুলাকে তারা এফোর্ড করতে পারে না। এর ফলে কি হয়? তারা যে সরকারি হাসপাতালে যাবে, আমাদের সরকারি হাসপাতালগুলোর মানও খুবই নিম্নমানের, বা এখানে গেলেও তারা পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পায় না, চিকিৎসা পাইলে ওষুধ পায় না, ওষুধ থাকলে ভালো ডাক্তার থাকে না, ভালো টেক কেয়ার থাকে না, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। তাহলে বিশাল জনগোষ্ঠীর কি স্বাস্থ্য সেবার বিপরীতে সামর্থ্য নেই। স্বাস্থ্য সরকারি হাসপাতাল অপর্যাপ্ততা। অপর্যাপ্ততা বিষয়টা কি? যে ধরো 10 জনের জন্য ধরো 3টা হসপিটাল প্রয়োজন, সেখানে রয়েছে মাত্র একটা হসপিটাল। এটা হচ্ছে অপর্যাপ্ততা, মানে যেটুকু প্রয়োজন সেটুকু না থাকা। তাহলে স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মানটা কি এভাবে কমে যায়। বিশাল জনগোষ্ঠীর জন্য আধুনিক স্বাস্থ্যসেবা পাওয়ার সামর্থ্য নেই। সরকারি হাসপাতাল অপর্যাপ্ততা ও চিকিৎসা খরচ বেশি হয়, মানুষ সময় মতো চিকিৎসা পায় না, ফলে অকাল মৃত্যুর হার বাড়ে। এরপরে আমরা দেখব নিরাপত্তা ও চিত্ত বিনোদন। নিরাপত্তা ও চিত্ত বিনোদন। তাহলে আমাদের মৌলিক অধিকার কয়টা ছিল? 6টা ছিল। 6টার মধ্যে আমরা কিন্তু 6 নম্বরে চলে আসছি। 6 নম্বরটা কি? নিরাপত্তা ও চিত্ত বিনোদন। তাহলে নাগরিক নিরাপত্তা ও মানসিক প্রশান্তির জন্য বিনোদন জরুরি। তাহলে নাগরিকের নিরাপত্তাও জরুরি, এর পাশাপাশি তাদের কিন্তু বিনোদনেরও প্রয়োজন আছে। কিন্তু সাধারণ মানুষের চিত্ত বিনোদনের জন্য পর্যাপ্ত পার্ক বা খেলার মাঠ নেই, যা মানুষের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। তাহলে দেখো, আমাদের কিন্তু একটা মানসিক ভাবে একটা ফ্রিডম প্রয়োজন, হ্যাঁ। কিন্তু দেখো, আমরা যেমন জব করি বা কেউ স্টুডেন্ট আছে, পড়াশোনা করতেছে বা ব্যবসা করতেছে, সবাই একটা কাজের মধ্যে থাকে, প্রতিদিনই একটা কাজ রেগুলার করতে 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 সবার কিন্তু একটা টায়ার্ডনেস চলে আসে, মানসিকেরও কিন্তু একটা
দুর্বলতা দেখা দেয় বা ব্রেনও কিন্তু টায়ার্ড হয়ে যায়, তখন কি মানুষের একটু রিল্যাক্স থাকা প্রয়োজন। তো রিল্যাক্স থাকাটা কিভাবে প্রয়োজন, সেটা যদি সে কোনো বিনোদন মাধ্যম পায় বা সে কোথাও ঘুরতে যায় বা কেউ সে যদি একটু অবসর সময় যাপন করে, এভাবে হচ্ছে সে কি একটু রিল্যাক্স হইতে পারে। তো এটাও কিন্তু একটা বিনোদনের অংশ। তাহলে নাগরিকের যেমন নিরাপত্তা প্রয়োজন, তার সেফটি প্রয়োজন, তার জানমালের নিরাপত্তা দিতে হবে, ঠিক তেমনি তার মানসিক স্বাস্থ্যের জন্য তার চিত্ত বিনোদনের গুরুত্ব কিন্তু অপরিহার্য। আচ্ছা, মেহেদি মৌ বলছো যে ভাইয়া যদি এক্সাম নিতেন ভালো হতো। ইনশাল্লাহ ভাইয়া নেওয়া হবে। আগে তোমাদের হচ্ছে আমরা কিছু অধ্যায় শেষ করি, এরপরে আমরা 2, 3টা বা 4টা অধ্যায় মিলে হচ্ছে পরীক্ষা নেব, এভাবে আমরা ভেবে দেখবো বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে মৌলিক মানবিক চাহিদার 6টা যে অংশ আছে আমাদের, 6টা বিষয়, এই 6টার খাদ্য পুষ্টিহীনতা, বস্ত্রের চাহিদা মর্যাদা সংকট, তারপর হচ্ছে বাসস্থানের অভাব, বস্তি সমস্যা, শিক্ষার অভাব, এরপর হচ্ছে স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা। আমাদের কিন্তু এই 6টা বিষয় পড়া শেষ, এবং এই 6টা কিন্তু সৃজনশীলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমি কিন্তু প্রথমে তোমাদের বলছিলাম এই 6টা বিষয় খাতায় লিখতে, এবং আমি 6টা বিষয় হচ্ছে বুঝিয়ে দিলাম। এরপর আমি যখন স্লাইডটা দিব তখনও তোমরা কি এই বিষয়গুলো হচ্ছে পড়ে নিবা, পড়ে খাতায় খাতায় লিখবা, বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখন পরের বিষয়টায় যাই। অপূরণজনিত মারাত্মক সমস্যা সমূহ। তাহলে অপূরণ মানে কি? অপূরণ মানে হচ্ছে যে জিনিসটা কখনো ক্ষয়পূরণ হয় না, এটা কি অপূরণ। এবং মারাত্মক সমস্যা সমূহ, তাহলে অপূরণ মারাত্মক সমস্যাগুলো কি কি আছে? অপরাধ প্রবণতা। তাহলে মৌলিক চাহিদা পূরণ না হলে মানুষ বেঁচে থাকার তাগিদে অবৈধ পথে পা বাড়ায়, চুরি, ছিনতাই, ডাকাতি এবং মাদকের কারবার বৃদ্ধি পায়। তাহলে যখন অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে তখন কি হবে, যে মানুষের মৌলিক চাহিদার যে বিষয়গুলো এগুলো যারা তখন পাবে না, তখন তারা এই জিনিসগুলো পাওয়ার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ শুরু করবে। যেমন কি করবে? চুরি করবে, ছিনতাই করবে বা ডাকাতি করবে, বিভিন্ন মাদকের সাথে জড়ায় যাবে। তাহলে এই সমস্যাগুলো দেখা দিবে, যে মৌলিক অধিকারের ফলে এগুলো যদি সঠিকভাবে না পায় তাহলে মানুষ কি এই অবৈধ পথে পা বাড়ায়। এরপরে কি হয়? হতাশা ও অস্থিরতা। তাহলে হতাশা ও অস্থিরতা বিষয়টা কি? চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত মানুষের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের জন্ম দেয়। তোমরা দেখবা যে ধরো তোমার একটা জিনিস কিনতে মন চাইছে বা তুমি একটা জিনিস পছন্দ করো, সেটা তুমি কিনতে চাও, হ্যাঁ, সেটা তুমি যতদিন কিনতে না পারো সেটা কিন্তু মাথায় ঘুর ঘুর করে, হ্যাঁ, এটা কিনতে মন চায়, মনে হয় যে এটা কিনে ফেললে আমি একটু রিল্যাক্স ফিল করতাম বা এটা আমার থাকলে ভালো হতো। এই যে মাথার ভিতরে একটা জিনিস চলতে থাকে বা একটা জিনিস নিয়ে তুমি সবসময় থিঙ্ক করো, এটা কি একটা হচ্ছে তীব্র হতাশা কাজ করে এবং ক্ষোভের জন্ম দেয়। ক্ষোভের জন্ম কি? এটা থেকে আস্তে আস্তে রাগ হয় যে আমি এখনো পাচ্ছি না কেন বা কেন পাবো না, এরকম একটা ক্ষোভের জন্ম দেয়। ঠিক তেমনি মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, এই অধিকারগুলো যদি সঠিকভাবে একটা মানুষ না পায় বা সরকার যদি এই জিনিসগুলো বাস্তবায়ন না করে, তার জন্য সহজলভ্য না করে, তখন তার মধ্যে কি হবে? যখন সে ধনী শ্রেণীর বা উচ্চ শ্রেণীর লোকেদের দেখবে যে এই জিনিসগুলা তারা পাচ্ছে, তারা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছে, সবগুলোই অধিকার তাদের পূরণ হচ্ছে, কিন্তু তার হচ্ছে না, তখন তার মধ্যে কি হবে? তীব্র হতাশা কাজ করবে এবং ক্ষোভের জন্ম দিবে। তার কি? তাদের প্রতি একটা রাগ জন্ম দিবে ভিতরে ভিতরে, এবং সেটা পুঞ্জীবিত ক্ষোভ আকারে এক সময় সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলার রূপ নেয়। তাহলে পুঞ্জীভূত কি? এই যে তার ভিতরে একটা রাগ এবং ক্ষোভ দিনের পর দিন জমতে 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 যখন সে এটার কন্ট্রোল করতে পারবে না, তখন সে কি হবে? সে হচ্ছে সে হচ্ছে তখন কি ক্ষিপ্ত হয়ে অস্থিরতা বা বিশৃঙ্খলা তৈরি করবে বা বিভিন্ন কোনো একটা অকারেন্স করে ফেলবে। এরপরে আমরা দেখবো হচ্ছে দারিদ্রের দুষ্ট চক্র। তাহলে দারিদ্রের দুষ্ট চক্রটা বিষয়টা কি? একটু আগে আমি যেটা পড়াইছিলাম তোমাদের, যে পুষ্টিহীনতা থেকে দারিদ্রতা, ওইখানে যে চক্রটা ওইটাই কিন্তু দারিদ্রের দুষ্ট চক্র। তাহলে মৌলিক চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি উৎপাদনশীল হতে পারে না, ফলে সে বেকারত্ব ও দারিদ্রের দুষ্ট চক্রে আটকে পড়ে। তাহলে মৌলিক চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত একটা ব্যক্তি কি হয় না? সে ব্যক্তি উৎপাদনশীল হতে পারে না। উৎপাদনশীল বিষয়টা কি? ধরো একটা মানুষ যদি ধরো ঠিক মতো পুষ্টি পাইতো, মানে খাদ্যের অভাবটা পূরণ হইতো, বস্ত্রের অভাবটা পূরণ হইতো, শিক্ষার অভাব পূরণ হইতো, স্বাস্থ্য ঠিক থাকতো, এই সকল কিছু হইলে কি হতো? সে একটা স্বাভাবিক সুস্থ মানুষের গড়ে উঠতো, বড় হইতো। এরপরে সে কি করতো?
ভালো পড়াশোনার ফলে সে একটা ব্যবসা করতো বা চাকরি করতো বা একটা প্রতিষ্ঠানের মালিক হইতো, কোনো একটা কাজ করতো, এর ফলে কি হতো, সমাজের উন্নয়ন হইতো, সমাজের উন্নয়নের ফলে কি দেশের উন্নয়ন হইতো। তাহলে এইভাবে কি সে একটা ভালো উৎপাদনশীল হতে পারতো বা সে বিভিন্ন কর্মসংস্থান তৈরি করতে পারতো বা সে যে কর্মসংস্থানে থাকতো সেখানে ভালো কিছু করতে পারতো, এইভাবে সে উৎপাদনশীল হতে পারতো। কিন্তু যখন সে খাদ্যের অভাব পূরণ হচ্ছে না, বস্ত্রের অভাব পূরণ হচ্ছে না, শিক্ষার অভাব পূরণ হচ্ছে না, এই বিষয়গুলো ঘাটতি দেখা দিচ্ছে, তখন কি সে কি আস্তে আস্তে বেকারত্ব হয়ে পড়বে এবং দারিদ্র্যের দুষ্ট চক্রে পড়ে যাবে। তো বেকারত্ব দেখা দিবে কিসের থেকে, পুষ্টিহীনতা থেকে। পুষ্টিহীনতা থেকে সে দুর্বল হবে, দুর্বলতা থেকে কি হবে, সে কর্মক্ষম হয়ে পড়বে, মানে কাজ করতে পারবে না। এর ফলে কি হবে, সে কোনো চাকরি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না, ফলে সে তার কি হবে, দারিদ্রতা দেখা দিবে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। তাহলে এরপরে আছে কর্মক্ষমতা হ্রাস ও মানবাধিকার। কর্মক্ষমতা হ্রাস বিষয়টা কি, একটা স্বাভাবিক মানুষের সে যেটুকু কাজ করতে পারে সেই কর্মক্ষমতা যখন হ্রাস পেতে থাকে, এটাই কর্মক্ষম বা হচ্ছে কর্মক্ষমতা হ্রাস পাওয়া, মানে কাজ করার ক্ষমতা কমে যাওয়া। আর হচ্ছে সাথে মানবাধিকার। তাহলে কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা হ্রাস, চাহিদা অপূরণজনিত শারীরিক ও মানসিক দুর্বলতা মানুষের কাজ করার ক্ষমতা কমিয়ে দেয়, এটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান বাধা। তাহলে কর্মক্ষম হলে মানুষ কি উৎপাদনশীল হতে পারে না বা সে তার যে সর্বোচ্চ উপযোগ সেটা দিতে পারে না। এর ফলে কি হয়, সে হচ্ছে দেশের জন্য বা নিজের জন্য বা সমাজের জন্য কারোর জন্যই ভালো কিছু করতে পারে না বা সম্পূর্ণ কাজ করতে পারে না। তো এর ফলে কি হয়, চাহিদা ও অপূরণীয় শারীরিক ও মানসিক দুর্বলতা দেখা দেয় এবং কর্মক্ষম কমে যাওয়ার ফলে দেশের অর্থনীতিকে প্রধান বাধা হয়ে পড়ে। এরপর হচ্ছে মানবাধিকারের সাথে সম্পর্ক। তাহলে এর মানবাধিকারের সাথে সম্পর্কটা কি, মৌলিক চাহিদা পূরণ না হওয়া মানে হচ্ছে মানবাধিকারের সাথে মারাত্মক লঙ্ঘন। তাহলে মানুষের যখন মৌলিক চাহিদা পূরণ হবে না, তখনই কি এটা মানবাধিকার লঙ্ঘিত হবে। তা মানবাধিকার কি, মানুষের যে মৌলিক অধিকার রয়েছে এটাই হচ্ছে মানবাধিকার। আর মৌলিক চাহিদাগুলো যখন পূরণ না হয়, এটাই হচ্ছে মানবাধিকারটা লঙ্ঘন হয়ে যায়। রাষ্ট্র যখন অন্ন, বস্ত্র, আশ্রয় দিতে ব্যর্থ হয়, তখন নাগরিক তাদের গণতান্ত্রিক অধিকারগুলো সঠিকভাবে ভোগ করতে পারে না। তাহলে আমরা যে একটা দেশের নাগরিক, হ্যাঁ, এই দেশের প্রতিও তো আমাদের কিছু চাওয়া পাওয়া আছে না, যে দেশ আমাকে এটা দিবে বা এই জিনিসটা সহজলভ্য করে দিবে, আমাদের জন্য সহজ করে দিবে, আমরা তো এই দেশের নাগরিক। তো এটাও কি একটা সরকারের কর্তব্য না? তো সরকার যখন মানুষকে অন্ন, বস্ত্র, আশ্রয় দিতে ব্যর্থ হয়, তখন কি নাগরিকরা তাদের যে গণতান্ত্রিক অধিকারটা, মানে নাগরিক হিসেবে তাদের যে দেশের একটা অধিকার দেশের প্রতি, সেই অধিকার থেকে কি সঠিকভাবে ভোগ করতে পারে না। এটাই হচ্ছে গণতান্ত্রিক অধিকার ভোগ করতে না পারার কারণ। এরপর আমরা বাংলাদেশের চাহিদা পূরণের বর্তমান অন্তরায় সমূহতে যাব। তার আগে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে এখন পর্যন্ত যে কয়েকটা পড়াইলাম, যেটা একটা টপিক, এই টপিকগুলো বুঝতে পারছো কিনা, একটু ডান লিখে আমাকে জানাও। রুবিনা ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাফিজ আক্তার, বুঝতে পারছি স্যার। মারজানা, জি বুঝতে পারছি। তালুকদার মোহাম্মদ বেলাল, ডান। ঠিক আছে ভাইয়া। সুমাইয়া জাহান, সামিয়া জাহান, জি। আচ্ছা। মেহেদি মৌ, জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। হ্যাঁ, তো পর্ব খ, খতে আমাদের কি কি আছে, বাংলাদেশের চাহিদা পূরণে বর্তমান অন্তরায় সমূহ। অন্তরায় সমূহ বলতে বোঝায় হচ্ছে যে প্রবলেম গুলা হচ্ছে বিদ্যমান থাকে, এগুলো হচ্ছে অন্তরায়। তাহলে বাংলাদেশের চাহিদা পূরণে বর্তমান সমস্যাগুলো কি, সেটাই হচ্ছে আমরা দেখব। আচ্ছা, তোমাদের এখন আর কমেন্ট করতে হবে না, এখন হচ্ছে ক্লাস দেখো। আচ্ছা, চাহিদা পূরণের প্রধান অন্তরায় হচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। তাহলে দ্রুত জনসংখ্যা বৃদ্ধিটা কিভাবে সমস্যা,
সীমিত সম্পদের বিপরীতে অতিরিক্ত জনসংখ্যা চাহিদা পূরণের পথে সবচেয়ে বড় অন্তরায়। অতিরিক্ত মানুষের চাহিদা মেটাতে রাষ্ট্র হিমশিম খাচ্ছে। যেমন আমাদের দেশটি কি জনসংখ্যা অধিক, আমাদের দেশে আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি। এর ফলে কি হয় যে আমাদের সরকারের যে বাজেটটা থাকে বা প্রতিটা জনগণের মাথা পিছু যে ধর একটা বাজেট থাকে যে সরকার এই জিনিসটা তাদের ভর্তুকি দিবে বা এই জিনিসটা তাদের জন্য করবে, ফলে জনসংখ্যা বেশি হয়ে যাওয়ার ফলে কি হয়, এটা হচ্ছে এভারেজে সবার জন্য কমে আসে। কমে যাওয়ার ফলে কি হয় যে একজনই তখন সঠিকভাবে সম্পূর্ণ জিনিসটা পায় না। এর ফলে কি হয়, সম্পদ সীমিত হয়ে পড়ে। তাহলে সীমিত সম্পদের বিপরীতে যখন অতিরিক্ত জনসংখ্যা থাকে, তাহলে সীমিত সম্পদের বিপরীতে যখন অতিরিক্ত জনসংখ্যা থাকে তখন কি হয়, তখন অতিরিক্ত মানুষের চাহিদা মেটাতে রাষ্ট্র হিমশিম খায়। তাহলে ধরো যে রাষ্ট্রের বরাদ্দ থাকে ধরো 10, হ্যাঁ, কিন্তু মানুষ আসে হচ্ছে ধরো 20 জন, তখন এক একজনে কত করে পায়, মাত্র 0.5 করে কোনো জিনিস পায়। এর ফলে কি হয় যে একটা মানুষ সঠিকভাবে পরিপূর্ণ কিছু পাচ্ছে না। এর ফলে কি হয় যে রাষ্ট্র তখন এই ক্ষতিটা পূরণের জন্য হিমশিম খায় এবং নাগরিকও তাদের সঠিক পূর্ণ অধিকার বাস্তবায়নের থেকে হচ্ছে পিছু হয়ে পড়ে বা হচ্ছে পায় না সঠিকভাবে। এরপর আমরা দেখব দারিদ্র ও নিম্ন আয়। এবং দারিদ্র ও নিম্ন আয় জিনিসটা কি, জাতীয় আয়ের অসম বন্টন বড় বাধা। মানুষ আয়ের বড় অংশ খাদ্যের পেছনে ব্যয় করায় শিক্ষা ও স্বাস্থ্যের মতো চাহিদা পূরণে ব্যর্থ হয়। তাহলে দারিদ্র ও নিম্ন আয় বিষয়টা কি, জাতীয় আয়ের অসম বন্টন। তাহলে জাতীয় আয় আমাদের কি প্রতি বছর কিন্তু একটা বাজেট পাস হয় দেশের জন্য। তো এই বাজেটটা কিন্তু বিভিন্ন খাতে বিভিন্ন ধাপে ধাপে হচ্ছে ভাগ হয়ে যায়, যে সামরিক খাতে এত, খাদ্য খাতে এত, জ্বালানি খাতে এত, ভৌগোলিক খাতে এত, বিভিন্ন খাতে কিন্তু এটা ভাগ হয়ে যায়। এর ফলে কি হয় যে আমাদের যে জাতীয় আয়টা এটা মাঝে মাঝে অসম বন্টন হয়ে যায়। অসম বন্টন বিষয়টা কেমন, ধরো খাদ্যের জন্য এতটুকু বরাদ্দ প্রয়োজন কিন্তু সরকার এখানে তার অর্ধেক দিল, অন্য জায়গায় বেশি দিল বা অন্য জায়গায় বেশি লাগতেছে সেখানেও বেশি দিল, কিন্তু বাজেটটা কম হওয়ার কারণে এখানে কম কমই দিতে হচ্ছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো জাতীয় আয়ের অসম বন্টনের অন্তর্ভুক্ত। এবং মানুষের আয়ের বড় অংশ খাদ্যের পেছনে ব্যয় করে কিভাবে, যে আমাদের দেশে কিন্তু সবাই পুষ্টিহীনতায় ভোগে। এর ফলে কি হয় যে আমাদের মানুষ যখন কিছু টাকা আয় করে বা কর্মক্ষম থেকে কর্মক্ষেত্র থেকে টাকা পায় বা বেতন পায়, তারা হচ্ছে একটা বেতনের বড় অংশ হচ্ছে তারা খাবার কিনে, বা খাবারের দাম কিন্তু বেশি হওয়ার ফলেও কিন্তু তাদের আয়ের একটা বড় অংশ কিন্তু এই খাদ্যের পিছনে ব্যয় করতে চলে যায়। এর ফলে তারা কি হয় যে শিক্ষা আর স্বাস্থ্য খাতের মতো চাহিদা থেকে হচ্ছে পুরোপূর্ণ ভাবে ব্যর্থ হয়। তাহলে যখন খাদ্যের পেছনে তাদের অতিরিক্ত আয় ব্যয় করতে হচ্ছে, ধরো একটা মানুষ মাসে 10,000 টাকা আয় করে, 10,000 টাকা আয় করে, তার ধরো 7,000 টাকায় খাদ্যের পেছনে চলে যায়, বা ধরো 6,000 টাকায় খাদ্যের পেছনে চলে যায়, হ্যাঁ, তার থাকে কত, 4,000 টাকা। তাহলে 4,000 টাকার মধ্যে কি সে তার আরো যে খরচ রয়েছে, তার হচ্ছে চিকিৎসা রয়েছে, শিক্ষা রয়েছে, বাড়ি ভাড়া রয়েছে, বস্ত্রের খরচ রয়েছে, বিভিন্ন ধরনের খরচ রয়েছে, তখন কি এই জিনিসগুলো কি 4,000 টাকাতে পূরণ সম্ভব? সম্ভব না। তাহলে এটাও কি একটা বিশাল সমস্যা। এরপর হচ্ছে সম্পদের অসম বন্টন। তাহলে ধনী ও দরিদ্রের মধ্যে বিদ্যমান আকাশচুম্বী বৈষম্য। তো আমাদের দেশে একটা বড় সমস্যা কি, যে আমাদের দেশে যে ধনী শ্রেণীর মানুষেরা আছে তারা হচ্ছে অতিরিক্ত ধনী, আর যারা দারিদ্র শ্রেণীর মানুষ আছে তারা হচ্ছে অতিরিক্ত গরিব। এর ফলে কি হয়, এখানে একটা অসম বন্টন দেখা দেয়। তো ধনী ও দরিদ্রের মধ্যে বিদ্যমান আকাশচুম্বী ব্যবধান। তাহলে কি ধনী আর গরিবের মধ্যে হচ্ছে যে ব্যবধানটা, এটা বিশাল বড়, কারণ ধনীরা বেশি ধনী, গরিবেরা বেশি গরিব। সো মুষ্টিমেয় মানুষের হাতে সম্পদ কুক্ষিগত থাকায় সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তাহলে এই যে যে বিষয়গুলো থাকে, যে সম্পদ, হস্তিত সম্পদ মানে জনগণের জন্য অর্পিত যে সম্পদগুলো থাকে সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন এনজিও সংস্থার পক্ষ থেকে, এই জিনিসগুলো কাদের হাতে থাকে, যারা হচ্ছে ধনী শ্রেণী বা উচ্চ শ্রেণীর লোকজন তাদের হাতে থাকে। ফলে তারা কি করে, এই জিনিসগুলো আর গরিবদের জন্য ব্যয় করে না বা হচ্ছে তাদের খাতে ব্যবহার করে না, তারা নিজেরাই সেগুলো ভোগ করে বা হচ্ছে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে নিজেরাই সেগুলো নিয়ে নেয়। এর ফলে কি হয়, দরিদ্ররা আরো ক্ষতিগ্রস্ত হয়। এভাবেই হচ্ছে মুষ্টিমেয় মানুষের হাতে সম্পদ কুক্ষিগত থাকায় সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়। এরপর আমরা দেখব হচ্ছে কর্মসংস্থানের সংকট।
তার কর্মসংস্থানের সংকটটা কিরকম? পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব অন্যতম প্রধান বাধা। মানুষ কাজ না পেলে আয় করতে পারে না, ফলে বেকারত্ব মানুষকে পরনির্ভরশীল করে তোলে। তাহলে কর্মসংস্থানের অভাবের ফলে কি হয়? মানুষ ঠিক মতো কাজ পায় না, কাজ না পাইলে সে কি আয় করতে পারবে না, আয় করতে না পারলে কি হবে? সে হচ্ছে অন্যের উপর নির্ভরশীলতা হয়ে পড়বে। যেমন দেখো, ধরো একটা পরিবারে একটা বাবা মা, তার 2 ছেলে এবং ধরো একটা সন্তান রয়েছে, এক ছেলে। ধরো তারা ফ্যামিলি মেম্বার হচ্ছে 5 জন। হ্যাঁ, এখন তার বাবা এবং 2 ছেলে কিন্তু কাজ করার কথা। তাহলে এই ফ্যামিলি কয়জন কাজ করার কথা? 3 জনের কাজ করার কথা। কিন্তু কর্মসংস্থানের অভাবে ধরো এই ফ্যামিলি মাত্র 1 জন কাজ পাইলো, বাকি 2 জন হচ্ছে বেকার। তাহলে এখন কি হবে? যে এই যে বাকি 4 জন মানুষ বা 3 জন মানুষ এই একটা মানুষের কাজের উপর যে নির্ভরশীল হয়ে পড়লো বা তার আয়ের উপর নির্ভরশীল হয়ে পড়লো, এভাবে হচ্ছে কর্মসংস্থানের সংকট দেখা দেয় এবং এর ফলে সবাইকে ওই একজনের উপর হচ্ছে নির্ভরশীল হয়ে পড়ে। এটাই হচ্ছে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়া। এরপর আমরা দেখব প্রাকৃতিক দুর্যোগ। তাহলে বন্যা, ঘূর্ণিঝড় ও নদী ভাঙ্গনে প্রতি বছর লাখ লাখ মানুষের ঘরবাড়ি ও জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে, যা সংকটকে আরো ঘনীভূত করে। তাহলে আমাদের দেশ কি 6 ঋতুর দেশ? 6 ঋতুর দেশ হলো আমাদের দেশে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। তার মধ্যে কি বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন। বিশেষ করে বন্যা এবং নদী ভাঙ্গনটা কিন্তু আমাদের দেশে অধিক পরিমাণে বা ব্যাপক আকারে হয়। হ্যাঁ, ঘূর্ণিঝড়টাও হয়, কিন্তু এটা কিন্তু প্রতি বছর ওই উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি করে না। এই দুইটাই মেইনলি বেশি করে। তাহলে বন্যা বা নদী ভাঙ্গনের ফলে কি হয়? যে আমাদের উৎপাদন ব্যবস্থায় কি একটা দুর্যোগ দেখা দেয়। ধরো কৃষি কাজে কি অব্যবস্থাপনা বা হচ্ছে মাটি ধসের ফলে ফসলি জমি তলায় যাওয়া, বন্যার ফলে ফসল জমি পানির নিচে চলে যাওয়া, এর ফলে কি হয়? উৎপাদন কমে যায় বা কৃষকেরা বিপদে পড়ে। ফলে প্রাকৃতিক দুর্যোগের ফলে কি হয়? লাখ লাখ মানুষের ঘর বাড়ি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে, যা সংকটকে আরো ঘনীভূত করে। তাহলে নদী ভাঙ্গন এবং বন্যার ফলে কিন্তু প্রতি বছর হাজার হাজার মানুষের কি ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়, তাদের জমা জমি যা থাকে সেগুলা কিন্তু নদীতে ভেঙে নদীতে চলে যায় বা সেটা কি পানি দিয়ে ভরাট হয়ে যায়। তখন তারা সেখানে কোনো কাজ করতে পারে না, সেখানে থাকতে পারে না। এর ফলে একটা সংকটপূর্ণ অবস্থা দেখা দেয়। ফলে কি হয়? লাখ লাখ মানুষ ঘর বাড়ি এবং জমিহীন হয়ে পড়ে, নিঃস্ব হয়ে যায়। এরপরে হচ্ছে দুর্নীতি ও অদক্ষতা। তাহলে প্রশাসনিক দুর্নীতির কারণে উন্নয়ন প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। এর ফলে সম্পদের অপচয় ঘটে। এর ফলে সম্পদের কি ঘটে? অপচয় ঘটে। দুর্নীতির ফলে কি হয়? যে প্রকল্পের সুফল, ধরো একটা প্রকল্প গ্রহণ করা হলে যে এতজন মানুষের, ধরো 25,000 মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে এই প্রজেক্টটার মাধ্যমে। হ্যাঁ, এর কিন্তু কি করলো? যে ধরো দুর্নীতিগ্রস্ত কিছু লোকজন সেখানে তাদের নিজেদের লোকদের ঢুকাইলো বা হচ্ছে কিছু মানুষ কম ঢুকাইলো। এর ফলে কি হবে? যে ওইখান থেকে যে বেতনটা তারা পাবে তারা নিজেদের নিবে বা নিজেদের লোকেরাই নিবে। এর ফলে কি হবে? ওই চাকরিটা বা ওই কর্মসংস্থান মেইনলি যাদের জন্য তৈরি করা হয়েছিল তারাই কিন্তু পাচ্ছে না। তাহলে তারা কি এখান থেকে বঞ্চিত হচ্ছে। এটাই হচ্ছে প্রশাসনিক দুর্নীতির উন্নয়ন প্রকল্পের সুফল থেকে কি সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। এর ফলে সম্পদের অপচয় ঘটে। তাহলে এই সম্পদটা কি দরিদ্র মানুষদের প্রতি ব্যয় করার কথা ছিল, কিন্তু এটা কি তারা কি পাচ্ছে? পাচ্ছে না। এটা পাচ্ছে অন্য সুবিধাভোগী মানুষজন। তাহলে এই জিনিসটা কি অপচয় হচ্ছে না। এটাই হচ্ছে দুর্নীতি ও অদক্ষতা। অদক্ষতা মানে হচ্ছে যারা এখানে কাজ করার কথা না বা এখানে কাজ করার যার যোগ্যতা নাই, সে যখন এই জায়গাটায় বসে বা কাজ করে বা কোনো একটা ওয়েতে এখানে আসে, তখন সেটাই হচ্ছে অদক্ষতা। আচ্ছা, তারপর হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। রাজনৈতিক অস্থিরতার বিষয়টা কি? নিয়মিত রাজনৈতিক অস্থিরতা ও হরতাল অবরোধ অর্থনৈতিক উৎপাদনকে ব্যাহত করে, যা চাহিদা পূরণ প্রক্রিয়াকে পিছিয়ে দেয়। তাহলে রাজনৈতিক অস্থিরতার জন্য কি দেশের অর্থনীতি কিন্তু কাঠামো কিন্তু ধসে পড়ে বা গ্রোথ কমে যায় বা মানুষও কিন্তু বিপদে পড়ে। ধরো আমাদের দেশে প্রতিদিনই হরতাল হয়, বিভিন্ন ধর্মঘট হয়। হ্যাঁ, দেশের শান্তি শৃঙ্খলা নেই বা শান্তি শৃঙ্খলা অবনতি ঘটছে। এর ফলে কি হবে? যে আমাদের যে শিল্প প্রতিষ্ঠানগুলো, বহির্বিশ্বে যে বিনিয়োগগুলো, তারা যখন দেখবে যে এই দেশটার এরকম অবস্থা, তখন তারা কি এখানে বিনিয়োগ করতে সাহস পাবে না।
অথচ এবং তাদের যে বিনিয়োগগুলো ধরো রয়েছে এগুলোকে আস্তে আস্তে তারা উঠিয়ে নিয়ে অন্য জায়গায় শিফট করবে। তো তারা এখানে কি ভরসা করতে পারবে না। এর ফলে কি হবে যে একটা সংকটময় পরিবেশ দেখা দিবে এবং অর্থনীতি কি আমাদের বাণিজ্য কমে যাবে। এছাড়াও ধরো আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস উৎপাদন হয়। ধরো এক দেশে এক অঞ্চলে চা উৎপাদন হয়, এক অঞ্চলে ধান উৎপাদন হয়, এক অঞ্চলে আটা উৎপাদন হয়, এক অঞ্চলে সবজি উৎপাদন হয়, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জিনিস উৎপাদন হয়। ফলে এগুলা কি একটা জিনিস অন্য জায়গায় পরিবহন করে নিয়ে যেতে হয়। ফলে দেশের যদি স্বাভাবিক অবস্থা না থাকে তখন কি এই বিষয়গুলোরও বিঘ্ন ঘটে, পরিবহন ব্যবস্থারও একটা বিঘ্ন ঘটে বা এই জিনিসগুলো সুস্থভাবে হতে পারে না। তখন কি হয় যে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হয়, যা চাহিদা পূরণ প্রক্রিয়াকে পিছিয়ে দেয়। এই যে এই জিনিসগুলো যদি পরিবহন সঠিকভাবে হইতো তাহলে কি এই জিনিসগুলা ক্ষতি পূরণ করতে পারতো বা যে চাহিদাটা ছিল সেটা পূরণ করতে পারতো। কিন্তু ওই জিনিসগুলো সুষ্ঠুভাবে না হওয়ার ফলে যখন পূরণ হয় না তখনই এই অভাবগুলো দেখা দেয়। এরপর হচ্ছে প্রযুক্তির অভাব। প্রযুক্তির অভাব বিষয়টা কেমন? দক্ষ জনশক্তির অভাব এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কৃষি ও শিল্পে উৎপাদন কম হচ্ছে, যা খাদ্য নিরাপত্তায় অন্তরায় সৃষ্টি করে। তাহলে আমাদের দেশে কি দক্ষ জনশক্তির অভাব, আমাদের দেশে কি শিক্ষার হার কম এবং মানুষ কি শিক্ষা থেকে অনেক বঞ্চিত। এর ফলে কি হয়? দক্ষ জনগোষ্ঠীর অভাব, আমাদের কি সকল মানুষ ওইরকম দক্ষ না বা যে যে কাজটা করে ওইটাই সঠিকভাবে পারদর্শী না। এর ফলে কি হয়? প্রযুক্তিগত সীমাবদ্ধতা দেখা দেয়। যে ধরো কৃষিকাজে যে আধুনিক প্রযুক্তিগুলো আছে বা আধুনিক যে টেকনিকগুলো এখন আছে অন্যান্য বহির্বিশ্বে যেমন ভিয়েতনাম, চীন, ইন্দোনেশিয়া, তারা যেমন কৃষিকাজে আধুনিক রেভুলেশন নিয়ে এসে যেমন কৃষিকাজে উন্নতি করে দেশের উন্নতি, অর্থনৈতিক উন্নতি করে ফেলছে, আমাদের দেশে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এর মূল কারণ কি? এখানে হচ্ছে দক্ষতার অভাব জনগণের। এবং এর দক্ষতার অভাবটা কেন? কারণ শিক্ষার অভাব। ফলে এখানে কি এই সীমাবদ্ধতা গুলো আমাদের কৃষি ক্ষেত্রে দেখা দেয় এবং শিল্প ক্ষেত্রেও এই জিনিসগুলো দেখা দেয়। কারণ যখন এই দক্ষতার অভাব থাকবে, প্রযুক্তিগত ব্যবহারের অভাব থাকবে, তখন এখানে কি হবে? উৎপাদন কমে যাবে। আমরা ধরো এখন এই 2026 সালে এসেও যদি আমরা ধরো 50 বছর আগে বা 70 বছর আগে যে কৃষিকাজের পদ্ধতিটা ছিল ওইভাবে যদি আমরা এখন উৎপাদন করি, আমরা কি যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো? বা আমাদের যেটুকু উৎপাদন প্রয়োজন, যেটুকু আমাদের চাহিদা, আমরা কি সেটা সঠিকভাবে পূরণ করতে পারবো? পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? ডে বাই ডে আগাইতে হবে এবং প্রযুক্তির ব্যবহার শিখতে হবে এবং জনগণকে দক্ষ করতে হবে। এরপর হচ্ছে নারীর অগ্রসরতা। নারীর অগ্রসরতা বিষয়টা হচ্ছে দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী হওয়া সত্ত্বেও সামাজিক রক্ষণশীলতার কারণে তারা অর্থনৈতিক মূলধারায় পর্যাপ্ত অবদান রাখতে পারছে না। আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক পুরুষ অর্ধেক নারী, প্রায় অর্ধেক নারী বা পুরুষের থেকেও প্রায় কিন্তু বেশি। কিন্তু আমাদের দেশে পুরুষরা যেরকম অধিকার পায় বা কর্মক্ষেত্র রয়েছে বা যে ধরনের সুবিধাগুলো ভোগ করে, নারীরা কিন্তু এই জিনিসগুলাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তারা চাকরির ক্ষেত্রে বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছে বা তাদের একটা সেফটি ইস্যু থাকে, নিরাপত্তা ঠিক মতো দিতে পারে না সরকার, বা বিভিন্ন পরিবহন খাতে বিভিন্ন ধরনের সমস্যা সমস্যা থাকে, এই ধরনের কাজ তারা করতে পারে না, বা যোগাযোগ ব্যবস্থার সমস্যা থাকে। এর ফলে কি হয়? নারী অনগ্রসরতা দেখা দেয়। এছাড়াও নারীদের যে শিক্ষার বিষয়টা রয়েছে, আমাদের দেশে পুরুষেরা শিক্ষার যে ফ্যাসিলিটিস গুলো পায়, নারীরা কিন্তু সঠিকভাবে সেটা গ্রহণ করতে পারে না। এটাও কিন্তু একটা বড় কারণ। তাহলে দেশে অর্ধেক জনসংখ্যা নারী হওয়া সত্ত্বেও সামাজিক রক্ষণশীলতার কারণে তারা অর্থনৈতিক মূলধারে পর্যাপ্ত অবদান রাখতে পারে না। এছাড়াও আমাদের সমাজে কিন্তু এখনো নারীদের ওইভাবে কর্মক্ষেত্রে বা ব্যবসায়ী ক্ষেত্রে তাদের দেখতে পছন্দ করে না বা তারা আসুক সেটা অনেকে চায় না। এ ধরনের একটা সমস্যা দেখা দেয় আমাদের সমাজে।
বিষয়টা বলেন এখন ঠিক আছে? হ্যালো, আচ্ছা এখন ঠিক আছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও যে এখন তোমরা শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্টে লেখো। শোনা যায়? আচ্ছা সমস্যা নাই, আমি এখন আবার সেটা বুঝাই দেবো তোমাদের, কোনো সমস্যা নাই। এখন একটু বলো যে শুনতে পাচ্ছ কিনা সবাই। ঠিক আছে, আচ্ছা আমাকে এখন একটু তোমরা জানাও যে কত নাম্বার থেকে তোমরা বুঝতে পারো নাই বা মানে শুনতে পারো নাই। 4 থেকে 6 কি তোমরা শুনতে পেরেছো? আচ্ছা 7 থেকে 9 কি তোমরা শুনেছো? মার্জানা আক্তার কিছু শোনা যাচ্ছে না, তুমি কি এখনো শুনতে পাচ্ছ না? বাকিরা তো শুনছে। আচ্ছা সবাই বলছে যে 10 11, ঠিক আছে আমরা তাহলে 10 11টা আবার পড়বো। আচ্ছা দেখো সবাই, তাহলে 10 11তে আমাদের কি ছিল? কাঠামোগত বাধা। তাহলে কাঠামোগত বাধা বিষয়টা কি? উন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত স্কুল কলেজ আর হাসপাতাল অভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মৌলিক সেবা থেকে কি বঞ্চিত হচ্ছে। তাহলে কাঠামোগত সেবা, কাঠামোগত বাধার বিষয়ের মধ্যে কাঠামোগত যে উন্নয়নটা, কাঠামোগত উন্নয়ন হচ্ছে মানুষের তৈরি যে বিষয়গুলো রয়েছে, যেমন ধরো ঘর বাড়ি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সেতু, যত ধরনের প্রযুক্তি বা আহ বিল্ডিং বা যত যা কিছু আছে এগুলো যখন উন্নয়ন করা হয় এটাই কিন্তু একটা কাঠামোগত উন্নয়ন। হ্যাঁ, এই জিনিসগুলো কি কাঠামোগত বাধা বিষয়টা কি? যে পর্যাপ্ত স্কুল কলেজ ও হাসপাতালের অভাব। তাহলে স্কুল কলেজের অভাবে কি হয় যে আমাদের প্রতিটা অঞ্চলে কিন্তু সমানভাবে ভালো মানে স্কুল বা কলেজ নেই। এর ফলে কি হয় যে শিক্ষার যে মানটা এটা কিন্তু সব অঞ্চলে সুষ্ঠুভাবে সবাই কিন্তু পায় না। এক এক অঞ্চলে এক এক রকম। ধরো ঢাকার একটা স্কুলে যেরকম পড়াশোনার মান, ঢাকার একটা গ্রামে কি একই মান হবে? হবে না, অবশ্যই একটা পার্থক্য রয়েছে। এই জিনিসটা কি সবার মধ্যে কি একটা ভেদাভেদ তৈরি করে। এই সমস্যাটা কি দেখা দেয় একটা কাঠামোগত উন্নয়ন। এরপর হচ্ছে হাসপাতালের অভাব। আমাদের দেশের যে হাসপাতালগুলো বিদ্যমান রয়েছে, প্রাইভেট ক্লিনিক গুলো, হসপিটাল গুলো, এখানে কিন্তু চিকিৎসা প্রচুর ব্যয়বহুল। এর ফলে কি দেশের প্রতিটা মানুষ কি এখানে চিকিৎসা নিতে পারে? পারে না। এর ফলে কি হয়, তারা হচ্ছে সরকারি যে হাসপাতালগুলো আছে বা অল্প খরচের যে হাসপাতালগুলো আছে সেখানে যায়, কিন্তু সেখানে কি সেখানকার চিকিৎসার মান খুবই নিম্নমানের। আমাদের সরকারি হাসপাতালগুলোর চিকিৎসা মানও খুবই নিম্নমানের। এর ফলে তারা কি হয়, সুষ্ঠুভাবে ভালো চিকিৎসা পায় না। তো আমাদের কি করতে হবে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা এলাকায়, অঞ্চলে আমাদের ভালো স্কুল কলেজ এবং শিক্ষার মান সমান করতে হবে। এবং আমাদের প্রতিটা জায়গায় কি ভালো মানের হসপিটাল তৈরি করতে হবে সরকারি উদ্যোগে, যেন প্রত্যেকে সুস্থ ও ভালো চিকিৎসা পায়। এরপরে বিশ্ববাজারে অস্থিরতা। বিশ্ববাজারে অস্থিরতা কিভাবে দেখা দেয়? আন্তর্জাতিক বাজারে খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব যা মানুষের উপর সরাসরি পড়ে, যা সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। তো এটা কিভাবে হয়? যেমন কিছুদিন আগে কি আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, ইরান বা রাশিয়া, ইউক্রেন, এই দেশগুলোর মধ্যে কি যুদ্ধ হচ্ছিল। এই দেশে যুদ্ধ হওয়ার ফলে কি আমাদের দেশে কি কোনো যুদ্ধ হয়েছে? হয় নাই। কিন্তু আন্তর্জাতিক এই দেশে যুদ্ধ হওয়ার ফলে আন্তর্জাতিক ভাবে কি তেলের দাম বৃদ্ধি পাইছে। তেলের দাম বৃদ্ধি পাওয়ার কি আমাদের দেশে কিন্তু তেলের দাম বৃদ্ধি হয়ে গেছে। এর ফলে কি আমাদের বেশি দামে কিন্তু সবার তেল কিনতে হয়েছে। এটাই কি তাদের জন্য কি আমাদের সাফার করা লাগতেছে। এটাই হচ্ছে এভাবে প্রভাবটা দেখা দেয় যে আন্তর্জাতিক বাজারে যদি খাদ্য সংকট দেখা দেয় তখন কি খাদ্যের চাহিদা বেড়ে যাবে। খাদ্যের চাহিদা বেড়ে যায় যদি যোগান ঠিক মতো না থাকে তখন কিন্তু অভাব দেখা দেবে। তখন কি খাদ্যের যে যোগানটুকু থাকবে সেটার দাম অতিরিক্ত হয়ে যাবে। তেলের দামটাও ঠিক এমন হয়েছিল, তেলের সংকট দেখা দিছিল, ফলে যেটুকু যোগান ছিল সেটার দাম অনেক বৃদ্ধি পাইছে। এর ফলে প্রতিটা দেশেই কি দাম বেড়ে গেছে এবং আমাদের কোনো যুদ্ধ এগুলো আমরা জড়িত না থাকার ফলেও কিন্তু আমাদের অতিরিক্ত দাম দিয়ে তেল কিনতে হয়েছে। তো বিশ্ববাজারে এই অস্থিরতার কারণে কি আমরা সাফার করতেছি না। এইভাবে হচ্ছে জিনিসটা চলে। তো সচেতনতার অভাব, সচেতনতার অভাবটা কিরকম?
যে স্বাস্থ্য ও শিক্ষার গুরুত্ব সম্পর্কে অনেকের মধ্যে সচেতনতার অভাব রয়েছে এবং বিভিন্ন কুসংস্কার আধুনিক পরিকল্পনা বাস্তবায়নের বাধা। তাহলে আমাদের যে সমাজে এখন এইভাবে চিন্তা ভাবনা করলে হবে না, বা চিন্তা ভাবনার যে পরিবর্তনগুলো আনা প্রয়োজন, হ্যাঁ, যে প্রতিষ্ঠানগুলো প্রয়োজন, বা অনেক এলাকায় অনেক ধরনের প্রতিষ্ঠান হতে দেয় না, বা স্কুল কলেজ হতে দেয় না, বিভিন্ন ধরনের মানুষের ভ্রান্ত ধারণা থাকে, এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে এবং মানুষকে সবাইকে বোঝাইতে হবে যে এখন 2026 সালে এসে এই ধরনের চিন্তা ভাবনা করলে হবে না, আমাদের অন্যান্য দেশের মতো প্রযুক্তিগত দিক থেকে আগায় যেতে হবে, আমাদের শিক্ষার মান বাড়াইতে হবে, শিক্ষার হার বাড়াইতে হবে, এভাবে আমাদের দেশের মানুষের কি পরিবর্তন আনতে হবে। এটাই হচ্ছে সচেতনতার অভাব। এছাড়াও আমাদের দেশে আরেকটা জিনিস দেখা যায়, যেটা বিশেষ করে গ্রাম অঞ্চলে বা দারিদ্র যে জনগোষ্ঠীটা আছে এদের মধ্যে এই জিনিসগুলো বেশি দেখা যায়, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কুসংস্কার। এই কুসংস্কার ইস্যুগুলা থেকেও কি সবাইকে বের হয়ে আসতে হবে, সবাইকে বুঝাইতে হবে এই জিনিসগুলো সম্পর্কে, বা এগুলা যে আসলে বিদ্যমান নয়, বা এই জিনিসগুলোর যে কোনো ব্যাখ্যা নেই, এই জিনিসগুলো তাদের সচেতন করতে হবে। আচ্ছা, এতক্ষণ আমরা হচ্ছে আমাদের যে সৃজনশীলের জন্য আমাদের যে টপিক গুলা ছিল, এই টপিক গুলো হচ্ছে আমরা পড়লাম। এটা হচ্ছে তোমাদের সৃজনশীলের জন্য ছিল, তোমাদের এই অধ্যায় থেকে যে সৃজনশীলটা আসবে সেটার জন্য এই টপিক গুলো পড়লে এনাফ। এছাড়াও এই অধ্যায়ে তোমাদের আরো কয়েকটা টপিক রয়েছে, ওগুলা তোমরা জাস্ট রিভাইজ করে নিবা। সেটা হচ্ছে ধরো এমসিকিউ এর জন্য, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, এই কারণগুলোর জন্য, এবং ওইখান থেকে খ নাম্বারের প্রশ্ন আসতে পারে। এই জন্য ওই টপিক গুলো জাস্ট রিভাইজ করে নিবা। আর আমি যে টপিক গুলো পড়াইলাম সৃজনশীলের জন্য, এগুলো তোমরা হচ্ছে ভালো মতো পড়বা, এবং যে 6টা বিষয় রয়েছে মৌলিক অধিকারের, ওই 6টা বিষয়ের যে ব্যাখ্যা এখানে দেওয়া আছে, আমি তোমাদের স্লাইডটা দিয়ে দিব, ওই স্লাইড দেখে দেখে ওই ব্যাখ্যাগুলো নিজেরা খাতায় লিখবা। এখন আমাকে কমেন্ট করে জানাও যে সৃজনশীলের জন্য যে টপিকগুলো তোমাকে বোঝাইলাম তোমাদের, এখানে কারো কোনো সমস্যা আছে কিনা একটু ডান লিখে আমাকে জানাও। তা এরপরে হচ্ছে আমরা অনুধাবনমূলক প্রশ্ন উত্তরে চলে যাব, প্রশ্নগুলো তোমাদের বোঝাবো। তালেকদার মোহাম্মদ বেলাল, জি বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। নাফিজ আক্তার নোসার, আচ্ছা নাফিজ আক্তার তুমি কোথায় বুঝতে পারো না আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। মারজান আক্তার, ডান, ধন্যবাদ। নাফিজা তুমি কোন টপিকটা বুঝতে পারো একটু জানাও, আমি তোমাকে আবার দেখাই দিচ্ছি। ইভা, ডান, ঠিক আছে। আচ্ছা তোমরা সবাই বলছো যে তোমরা বুঝতে পেরেছো, তাহলে আমরা এখন অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আগাই, ঠিক আছে। আর নাফিজা তুমি কোনটা বুঝতে পারো এটা জানাও, আমি তোমাকে বুঝাই দেবো, সমস্যা নাই। আচ্ছা, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি, মৌলিক মানবিক চাহিদা বলতে কি বোঝায়? মৌলিক মানবিক চাহিদা বলতে কি বোঝায়? মানুষের অস্তিত্ব রক্ষা, শারীরিক ও মানসিক বৃদ্ধি এবং সমাজে মর্যাদা ও সম্মানের সাথে বেঁচে থাকার জন্য যেসব চাহিদা পূরণ করা প্রয়োজন, একেবারে অপরিহার্য, সেগুলোকে মৌলিক মানবিক চাহিদা বলে। যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, এগুলো হচ্ছে কি মৌলিক চাহিদা। তাহলে একটা মানুষের বেঁচে থাকার জন্য, জীবন নির্বাহের জন্য, তার সুষ্ঠুভাবে গড়ে ওঠার জন্য, তার সমাজে আত্মপ্রকাশ করার জন্য, তার কনফিডেন্সের জন্য, সে একটা স্বাভাবিক মানুষ হিসাবে চলাফেরার জন্য যে বিষয়গুলো তার প্রয়োজন, যেগুলো তার লাগবে, না হলেই না, এই জিনিসগুলো হচ্ছে মৌলিক অধিকার। তাহলে এই বিষয়টা কয়টা? 6টা। এই 6টা কি কি থাকবে? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন। এটা কিন্তু আমরা সৃজনশীলের জন্য প্রথমে পড়েছি, ঠিক আছে। তাহলে একটা মানুষের কি অন্ন অবশ্যই লাগবে। অন্ন মানে কি তার খাদ্যের, খাদ্য ছাড়া কি মানুষ বাঁচতে পারবে? পারবে না। তাহলে এই জিনিস তার জীবনের জন্য অবশ্যই লাগবে। এরপর হচ্ছে বস্ত্র। বস্ত্র কি তার লজ্জা ঢাকা বা শারীরিক পোশাক, এটার জন্য সামাজিক মর্যাদার জন্য তার কি পোশাক অবশ্যই লাগবে। বাসস্থান, একটা মানুষের ঠিকানা প্রয়োজন, তার থাকার জন্য একটা জায়গা প্রয়োজন, একটা মানুষ তো শুধু ঘুরে বেড়াতে পারবে না, তার একটা কি একটা নিরাপদ স্থান লাগবে, এটার জন্য কি বাসস্থান। তার ভবিষ্যতের জন্য, তার সুস্থ চিন্তা ভাবনার জন্য, জীবনে কিছু করার জন্য, ব্যবসা করার জন্য বা চাকরি করার জন্য, বা নিজেকে স্বাবলম্বী করার জন্য তার কি শিক্ষা গ্রহণ অবশ্যই প্রয়োজন। এছাড়া কি চিকিৎসা ও চিত্ত বিনোদন, চিকিৎসা
চিত্ত বিনোদন দুইটা একসাথে। চিকিৎসাটা কি? তার শারীরিক সুস্থতার জন্য। সে যদি অসুস্থ থাকে সে কি বাকিগুলো করতে পারবে? পারবে না। তার কি সুস্থ থাকতে হবে। এবং চিত্ত বিনোদনটা কি? মানুষের মানসিক শান্তির জন্য, তার একটা ফ্রিডমের জন্য এই চিত্ত বিনোদন বিষয়টাও প্রয়োজন। এরপর আমরা দেখব সব পেশায় বৃত্তি, কিন্তু সব বৃত্তি পেশা নয় কেন। তাহলে বৃত্তি এবং পেশা এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে। সব পেশাই বৃত্তি, কিন্তু বৃত্তি পেশা নয় কেন। জীবন ধারণের জন্য মানুষের যে কোনো অর্থ উপার্জনকারী কাজই হলো বৃত্তি, যেমন রিক্সা চালানো বা দিনমজুরি। তাহলে বৃত্তি বিষয়টা কি? যেটার জন্য ধরো তোমার নির্দিষ্ট কোনো ডিগ্রি অর্জন করতে হবে না, তোমার নির্দিষ্ট কোনো স্কিল থাকতে হবে না, তুমি যে কোনো একটা কাজ শারীরিক মাধ্যমে করো বা মানসিক ব্রেন খাটায় করো বা তোমার একটা স্কিল দিয়ে করো, যে কোনো কাজ যেভাবে তুমি করো না কেন সেটাই হচ্ছে বৃত্তি। ধরো একটা মানুষ হচ্ছে রিক্সা চালায়, এখন রিক্সা চালানোর জন্য কি তার কোনো ডিগ্রি অর্জন করা লাগছে? লাগে নাই। এটা হচ্ছে কি বৃত্তি। যেমন একজন ডাক্তার, সে কি চিকিৎসা সেবা দেয়, এটার জন্য ডিগ্রি অর্জন করা লাগছে, কিন্তু সেইটা থেকে কি উপার্জন করে। সো এটাও কি একটা বৃত্তির মধ্যে পড়ে। সো সকল পেশাই কিন্তু বৃত্তি, কিন্তু সকল বৃত্তি পেশা নয়। কারণ পেশা বিষয়টা কি? পেশা বিষয়টা হচ্ছে যে জিনিসটার জন্য তোমার আলাদা ডিগ্রি থাকতে হবে, তোমার স্কিল থাকতে হবে, তোমার এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে যা সবার মধ্যে নাই, বা তোমার এটা অর্জন করতে হবে। এটাই হচ্ছে পেশা। যেমন ডাক্তারি, একজন ডাক্তার হইতে গেলে কি তার এমবিবিএস পড়তে হবে, এটা কি তার একটা ডিগ্রি অর্জন করা লাগতেছে, এটা হচ্ছে তার একটা পেশা। যেমন ধরো শিক্ষক, শিক্ষক কি একজনকে পড়ানোর জন্য তারও কিন্তু পড়াশোনা করতে হয়। একজন রিক্সা চালক, তার কি রিক্সা চালানোর জন্য কি পড়াশোনা করতে হবে? করতে হবে না। সো ওইটা হচ্ছে বৃত্তি, কিন্তু একজন শিক্ষক এটা কিন্তু একটা পেশা। সেরকম তুমি যখন একটা জিনিসের ডিগ্রি অর্জন করবা বা একটা স্কিল থাকবে, এটা হচ্ছে পেশার অন্তর্ভুক্ত। আর যখন তুমি শুধু উপার্জন করবা বা যে জিনিসটা থেকে উপার্জন করতেছো, যে কাজটা করতেছো, সেটার জন্য তোমার ডিগ্রির প্রয়োজন নাই, কোনো স্কিলের প্রয়োজন নাই, এটাই হচ্ছে বৃত্তি। সো বুঝতে পারছো, প্রত্যেকটা কাজই হচ্ছে বৃত্তি, কিন্তু প্রত্যেকটা বৃত্তি কিন্তু পেশা নয়। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপরে আমরা দেখবো দারিদ্রের দুষ্টু চক্র বলতে কি বোঝায়। তাহলে অর্থনীতিবিদগণ ইয়াগনার নার্গেসের মতে একজন দারিদ্র মানুষ দারিদ্রের কারণে কম আয় করে, কম আয় করার ফলে কম সঞ্চয় করে, কম সঞ্চয়ের ফলে পুঁজিতে কম বিনিয়োগ হয় এবং কম বিনিয়োগের ফলে উৎপাদন কম হয়, যা তাকে পুনরায় দারিদ্র করে রাখে। এই বৃত্তাকার অবিরাম ধারাবাহিক ফাঁদকে দারিদ্রের দুষ্টু চক্র বলে। তাই দারিদ্রের দুষ্টু চক্র বিষয়টা কি? ধরো একটা পরিবারে দুইজন মানুষ, একজন হাজবেন্ড আর একজন ওয়াইফ। হ্যাঁ, এখন ধরো হাজবেন্ড হচ্ছে মাসিক 20,000 টাকা ইনকাম করে। তো ধরো এখন 2026 সালে এই সময় এসে তাদের ধরো দুইজন মানুষের প্রায় 15,000 টাকা ধরো তাদের থাকা খাওয়া সকল কিছু মিলে ধরো খরচ হয়ে যায়, বাকি থাকে কত? 5,000 টাকা। এখন তারা ধরো প্রতি মাসে 5,000 টাকা করে জমায়। এখন তারা এই যে 5,000 টাকা করে জমাইতেছে, জমানোর ফলে কি হয়? এটা খুবই অল্প পরিমাণে দুইজন মানুষের জন্য। এর ফলে কি হয়? তারা জমাইতেছে অল্প পরিমাণ, ধরো এই টাকাটা জমায় তারা একটা জায়গায় ইনভেস্ট করলো, ওইখানেও কি ইনভেস্টটা করতেছে কত? অল্প পরিমাণ। এখন ইনভেস্ট অল্প পরিমাণ করার ফলে ওইখান থেকে বেনিফিটটা আসবে কত? অল্প একটুখানি। এখন বেনিফিটটা তো আরো কম আসবে। তো দুইজন মানুষের তুলনায় কি ওই বেনিফিটটা খুবই কম না? এর জন্যই বলা হয়েছে যে দারিদ্র মানুষ কি আয় করে কম, তারপর সেটা জমায়ও কম, সেটা হচ্ছে ইনভেস্টও করে হচ্ছে কম, ইনভেস্ট করে যে লাভটা পায় সেটাও পায় কম। সো এই যে একটা কম কম একটা চক্রের মধ্যে তারা আবদ্ধ, এটাই হচ্ছে দারিদ্রের দুষ্টু চক্র। এরপর হচ্ছে বস্তির জন্ম হয় কেন। তাহলে আমরা শহরাঞ্চলে, বিশেষ করে শহরাঞ্চলে আমরা বিভিন্ন ধরনের বস্তি দেখে থাকি। বস্তি মানে হচ্ছে ঘন বসতিপূর্ণ স্থান, যেখানে এক অধিক মানুষ এক জায়গায় গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে থাকে, সেটা হচ্ছে বস্তি বলে। তো ওই বস্তিগুলো কিভাবে তৈরি হয় আমাদের সমাজে? তাহলে গ্রামীণ দারিদ্র, নদী ভাঙন বা কর্মসংস্থানের অভাবে মানুষ যখন দলে দলে শহরে ছুটে আসে, তাহলে গ্রামীণ দারিদ্র, ধরো গ্রামের দরিদ্র কোনো কাজ পাচ্ছে না, তারা কি তখন শহরমুখী হয়। এবং হচ্ছে যে নদী ভাঙ্গনের ফলে, বন্যার ফলে যে নদী ভাঙ্গন হয়, তখন কি বেশ অনেক মানুষ একসাথে ঘর বাড়ি হারায় ফেলে, তখন তারা শহরমুখী হয় বাসস্থানের জন্য বা কোনো কর্মসংস্থানের জন্য। এর ফলে যখন দলে দলে মানুষ শহরে ছুটে আসে, তখন একসাথে এতজন মানুষের শহরে জায়গা দেওয়া বা তাদের বাসস্থান দেওয়া সম্ভব হয় না। এবং সম্ভব হইলেও তারা সেটা কি এফোর্ড করতে পারে না, কারণ তারা অলরেডি হচ্ছে দরিদ্র থাকে, এই জন্য তারা কি টাকা পয়সার অভাবে এগুলা এফোর্ড করতে পারে না।
তখন তারা খুবই স্বল্প খরচের জন্য খরচে তখন তারা কি এক জায়গায় বসবাস শুরু করে, একদম গাদাগাদি করে খুবই অল্প জায়গায়। কারণ শহরাঞ্চলে এমনিতেই জায়গার খুবই কি সংকট। এর ফলে কি তারা যখন এক জায়গায় সবাই বসবাস শুরু করে, স্বাভাবিকভাবে ছোট একটা জায়গায় যদি ঘনবসতি ভাবে অনেক মানুষ একসাথে বসবাস করা শুরু করে, তখন ওই জায়গাটা একটা অটোমেটিকলি এখানে অস্বাস্থ্যকর পরিবেশ গড়ে ওঠে। এভাবেই কি বস্তির মেনলি জন্মটা হয়। ফলে দারিদ্র, গ্রামীণ, নদী ভাঙন, কর্মসংস্থান অভাবে মানুষ যখন দলে দলে শহরে ছুটে আসে এবং আয়ের অভাবে দামি বাসস্থান, বাড়ি ভাড়া নিতে পারে না, তখন তারা বাধ্য হয়ে সরকারি খালি জায়গা বা রেল লাইনের পাশে অস্বাস্থ্যকর ঘিঞ্চি কাঁচা ঘর তৈরি করে বস করতে শুরু করে। এভাবে বাসস্থানের অপূরণের ফলে বস্তির জন্ম হয়। সো যেটা আমি বললাম যে এভাবে হচ্ছে বস্তিগুলোর জন্ম হয়, যে বাসস্থানের অভাবে তারা হচ্ছে গাদাগাদি করে বা আহ, অর্থের অভাবে এক জায়গায় খুবই অল্প অর্থের মাধ্যমে তারা যখন থাকা শুরু করে, ওইখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ গড়ে ওঠে। সব ধরনের ফ্যাসিলিটি থাকে না, ভালো নিষ্কাশন ব্যবস্থা থাকে না, পানির ব্যবস্থা থাকে না, ভালো পরিবেশ থাকে না। এর ফলে কি ওই জায়গাটা খুবই অস্বাস্থ্যকর হয়েছে। এভাবে হচ্ছে শহরে বস্তিগুলো তৈরি হয়। আচ্ছা, আমরা এরপরে দেখবো হচ্ছে চিত্ত বিনোদনকে কেন মানবিক চাহিদা বলা হয়। চিত্ত বিনোদনকে কেন মানবিক চাহিদা বলা হয়। মানুষ কেবল খেয়ে পরে বেঁচে থাকার জীবন নয়, তার একটি মন আছে, তা একটানা কাজ করা, একঘেয়েমি এবং মানসিক চাপ থেকে মুক্তি পেতে মনকে সতেজ ও প্রফুল্ল করার ক্ষমতা বা গান, খেলাধুলা, ভ্রমণের বিনোদন প্রয়োজন। তাহলে দেখো, তোমরা যেমন এখন স্টুডেন্ট আছো, হ্যাঁ, ধরো তোমরা সারাদিন শুধু পড়াশোনা করো, খাও আর হচ্ছে ঘুমাও। ধরো তোমরা শুধু এই ৩টা কাজই করো। এখন এই ৩টা কাজ তোমরা একটানা কয়দিন করতে পারবা? ১ দিন, ২ দিন, ৩ দিন বা ১ সপ্তাহ বা ১ মাস বা ১ বছর। এরপরে কি এই কাজটা করতে আর ভালো লাগবে? ভালো লাগবে না। তো একটা মানুষের এই ভালো লাগার জন্য তার কি এই একঘেয়েমিটা পছন্দ না, বা কোনো মানুষই এই একটা সাইকেলের মধ্যে কখনো চলতে পারে না। তার কি একটা লাইফে চেঞ্জ থাকে, চেঞ্জ প্রয়োজন। কারো ধরো খেলাধুলা প্রয়োজন, সে খেলাধুলার মধ্যে একটা শান্তি অনুভব করে। কারো ধরো বিনোদন প্রয়োজন, বা কারো ধরো ভ্রমণ প্রয়োজন, কোথাও ঘুরতে গেলে ভালো লাগে। তো আমাদেরকে এই বিনোদন গুলা ডেইলি লাইফে সকল কিছুর পাশাপাশি প্রয়োজন। যেমন তোমরা পড়াশোনা করতেছো, পড়াশোনার পাশাপাশি তোমরা কি খেলাধুলা করতেছো বা মুভি দেখতেছো, বা মাঝে মাঝে কোথাও ঘুরতে যাচ্ছ, বা বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছ, বা একটু ফেসবুকিং করতেছো, এই যে কাজগুলো করতেছো, এটাও কিন্তু একটা চিত্ত বিনোদন। তাহলে এই যে তুমি ঘুমার, খাওয়ার, তারপরে পড়াশোনা পাশাপাশি এই কাজগুলো যে করতেছো, এটা হচ্ছে তোমার চিত্ত বিনোদনের অংশ। এই কাজগুলো করার ফলে কি হয়, যে তোমার একঘেয়েমিটা কাজ করে না, বা এক নাগারে যে এক কাজ করতেছো সেটার প্রতি কখনো অলসতা আসে না। একটা ফ্রি মাইন্ড থাকে, বা হচ্ছে মন সতেজ থাকে। মানুষের মানসিক ভারসাম্য ও সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য এটি জরুরি বলে একে মানসিক চাপ বা মানবিক চাহিদা বলা হয়। তো এই বিনোদনটা আমাদের কি একটা মানবিক চাহিদা, কারণ এটা আমাদের প্রতিটা মানুষেরই প্রয়োজন। কোনো মানুষই একঘেয়েমি জীবনযাপন করতে পারে না। এতে সে কি একসময় পাগলের মতো হয়ে যাবে, তার আর কোনো কিছু ভালো লাগবে না, সে কিছুই করতে পারবে না, সে বিধ্বস্ত হয়ে যাবে। বুঝতে পারছো? মেহেদি মৌলিক তো ভাইয়া আমি খাই, ঘুমাই, পড়ি, এটাই। এটাই হইলেও তোমার দেখবা, তুমি চিন্তা করে দেখো, এর পাশাপাশি কিছু না কিছু তোমার বিনোদন রয়েছে, বা কোনো না কিছু। কেউ মনে করে একটা গাছ লাগাও, সেখান থেকেও বিনোদন পায় বা একটা মানসিক শান্তি পায়। এটাও কিন্তু একটা বিনোদনের অংশ। আচ্ছা, এরপরে আমাদের ৬ নম্বরটা, খাদ্য চাহিদার সাথে পুষ্টিহীনতার সম্পর্ক বুঝিয়ে লেখো। তাহলে খাদ্য চাহিদা কি মানুষের বেঁচে থাকার জন্য প্রধান চাহিদা হচ্ছে খাদ্য হলেও কেবল পেট ভরণে খাদ্যের মূল কাজ নয়। খাদ্য যদি শরীরের জন্য প্রয়োজনীয় ক্যালারি, ভিটামিন, খনিজ উপাদান না থাকে তবে দুর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে, এবং বাংলাদেশে পর্যাপ্ত সুষম খাদ্যের অভাবেই ব্যাপক পুষ্টিহীনতা দেখা দেয়। তাহলে খাদ্য চাহিদার সাথে পুষ্টিহীনতার সম্পর্কটা কি? খাদ্য চাহিদা, এখন খাদ্যের যে চাহিদা মানে খাবারের যে চাহিদা, আমরা শুধু খাইলাম তাতেই কিন্তু হবে না। ধরো একটা মানুষ যদি ক্ষুধা লাগে, সে যদি শুধু পানি খেয়ে পেট ভরে, এতে কি কোনো কাজ হবে? সে কি পর্যাপ্ত পুষ্টি পাবে? বা তার যে শারীরিক শর্করা, আমিষ, যে জিনিসগুলো প্রয়োজন, যে ভিটামিন গুলো প্রয়োজন, বা তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যে বিষয়বস্তুগুলো প্রয়োজন, সেগুলো কি সে পাবে? পাবে না। সো খাদ্য মানে যে শুধু পেট ভরাইতে হবে, বিষয়টা এমন না। খাদ্য মানে হচ্ছে তার সকল ধরনের পুষ্টি উপাদানও সেখানে থাকতে হবে, যেন তার একটা শারীরিক ভালো গঠন হয়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তার যে ভিটামিন, আমিষগুলো প্রয়োজন, সেই চাহিদাগুলো তার পূরণ হয়। সো একটা খাদ্য বলতে শুধু
ওই খাবার খাওয়াটাই বোঝায় না, এখানে হচ্ছে পুষ্টিহীনতার সম্পর্ক রয়েছে, যে শুধু খাবার খাইলে হবে না, এখানে পুষ্টিরও একটা ব্যাপার রয়েছে। এরপর আমরা দেখবো বস্ত্রের চাহিদাকে সভ্যতার প্রথম সোপান বলা হয় কেন। তাহলে বস্ত্রের চাহিদাটাকে সভ্যতার প্রথম সোপান বলা হয় কেন? সোপান মানে কি? প্রথম ধাপ বা সিঁড়ি। তাহলে আদিম যুগে মানুষ যখন কাপড় পরতে জানতো না, তখন তাদের অসভ্য বা বন্য বলা হতো। বস্ত্র বা পোশাক আবিষ্কারের মাধ্যমে মানুষ তার লজ্জা নিবারণ করতে শেখে এবং বন্য পরিবেশ থেকে আলাদা হয়ে সভ্য সমাজে প্রবেশ করে। মানুষের সামাজিক মর্যাদা ও সভ্যতার মূল ভিত্তি পোশাক, একেই বলে সভ্যতার প্রথম সোপান। তাহলে মানুষ যখন সভ্য সমাজে বসবাস শুরু করলো, বা বন্য থেকে বা অসভ্য থেকে যখন সভ্য হওয়া শুরু করলো, এর প্রথম ধাপ ছিল কি? কাপড় পরিধান বা বস্ত্র পরিধান। আর বস্ত্র পরিধান উদ্দেশ্যটা কি ছিল? লজ্জা নিবারণ বা লজ্জা ঢাকা। তো এর ফলে হচ্ছে মানুষ হচ্ছে সভ্য সমাজে বসবাস শুরু করে, তাদের যে গোপনীয়তা এটা বজায় রাখা তারা শিখে, একটা প্রাইভেসি মেনটেন করা শিখে। এই জন্যই হচ্ছে বস্ত্রটা গুরুত্বপূর্ণ। আর এইভাবেই সভ্য সমাজ বা বন্য সমাজ থেকে বা হচ্ছে বন্য মানুষ থেকে যে সভ্য মানুষের রূপান্তর, এটাই হচ্ছে প্রথম ধাপ ছিল। এর জন্যই হচ্ছে বস্ত্র চাহিদাকে সভ্যতার প্রথম সোপান হিসেবে বলা হয়। বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণে প্রথম অন্তরায় কি? তাহলে বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রথম অন্তরায় হলো অতিরিক্ত জনসংখ্যা এবং সম্পদের সীমিত যোগান। তাহলে আমাদের দেশে মৌলিক চাহিদাগুলো সঠিকভাবে পূরণ হয় না কেন? এর বড় একটা কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত জনসংখ্যা। এবং অতিরিক্ত জনসংখ্যা হওয়ার ফলে আমাদের কি? উৎপাদন কম, আমাদের হচ্ছে সম্পদের পরিমাণ কম, আমাদের খনিজ সম্পদের পরিমাণ কম, আমাদের যে রাজস্ব যে আয় এটা কম, আমাদের যে বাজেট এটা কম। সর্বোপরি অতিরিক্ত জনসংখ্যার ফলে আমাদের যত যা কিছু আছে সবকিছু কম। এর ফলে মানুষ কি হয়? সবার চাহিদা পূরণ হয় না। ফলে কি হয়? যোগানের সাথে আয় চরম অসম বন্টন দেখা দেয়। তাহলে যতটুকু চাহিদা ততটুকু যোগান নাই, এর ফলে কি? একটা অসম বন্টন দেখা দেয়। দেশে আয়তন ও সম্পদের তুলনায় জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়া রাষ্ট্র সবার জন্য পর্যাপ্ত অন্ন, বস্ত্র ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে পারে না, এবং করতে পারলেও তার ফলে কি হয়? সরকার হিমশিম খায়। ফলে কি হয়? এই সম্পদগুলো যেহেতু যেটুকু প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে নাই, ফলে সরকার যখন এগুলো ডিস্ট্রিবিউট করে তখন এগুলা দিতে যায় কি? হিমশিম খায় বা সমস্যার সম্মুখীন হয়। এর জন্যই হচ্ছে আমাদের জনসংখ্যাটা খুবই বড় একটা ইস্যু। আচ্ছা, মৌলিক মানবিক চাহিদা ও চাহিদার মধ্যে পার্থক্য। আচ্ছা, তোমরা কমেন্ট করছো? হ্যাঁ ভাই, আমাদের ক্লাস দ্রুতই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, মৌলিক চাহিদা ও মানবিক চাহিদার মধ্যে পার্থক্য। তাহলে মৌলিক চাহিদাটা কি আর হচ্ছে মানবিক চাহিদা কি? মৌলিক চাহিদা হচ্ছে একজন মানুষ হিসেবে যে বিষয়গুলো তার প্রয়োজন লাগবে, যেমন খাদ্য, বস্ত্র তার লাগবে, খাদ্য তার লাগবে, হ্যাঁ, এই বিষয়গুলো। আর মানবিক চাহিদা কি? মানুষ হিসেবে তার যে বিষয়গুলো প্রয়োজন, যেমন মানুষের জীবতাত্ত্বিক অস্তিত্ব রক্ষা এবং বেঁচে থাকার জন্য যে অবৈজ্ঞানিক বা সরাসরি দরকার হয় তা হচ্ছে মৌলিক চাহিদা। তাহলে মৌলিক চাহিদা কি? খাদ্য, আশ্রয়, এই বিষয়গুলো। আর সমাজে একজন উন্নত ও সভ্য মর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে বিকশিত হওয়ার জন্য প্রয়োজন কি? মানবিক চাহিদা। তাহলে মানবিক চাহিদা কোনগুলা? এটা হচ্ছে শিক্ষা আর হচ্ছে চিত্ত বিনোদন। তাহলে এই জিনিসগুলো ছাড়া মানুষ বাঁচতে পারবে, মরে যাবে না, কিন্তু এই জিনিসগুলো প্রয়োজন আছে। সো দুইটা জিনিসের প্রয়োজন, মৌলিক জিনিসেরও প্রয়োজন, মানবিক জিনিসেরও প্রয়োজন। মৌলিক জিনিস হচ্ছে বস্ত্র, নিরাপত্তা, খাদ্য, এই বিষয়গুলো যেগুলো মানুষের লাগবেই, এটার কোনো বিকল্প নাই। আর হচ্ছে মানবিক বিষয় হচ্ছে যেমন বিনোদন, শিক্ষা, এই বিষয়গুলো। এরপর আমরা দেখবো 10 নম্বর, অপুষ্টি ও অতিপুষ্টির মধ্যে ব্যবধান বুঝিয়ে লেখো। তাহলে অপুষ্টি আর হচ্ছে অতিপুষ্টি, শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব বা ঘাটতিজনিত অবস্থাকে বলা হয় হচ্ছে অপুষ্টি। আর হচ্ছে যেমন ভিটামিন অভাবে রাতকানা রোগ হয়, এবং প্রয়োজনের চেয়ে অতিরিক্ত চর্বি বা উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণের ফলে যে শরীরে মেদ ও জটিলতা তৈরি হয় তাকে হচ্ছে অতিপুষ্টি বলে। তো এটা তো বুঝতে পারছো যে অতিপুষ্টি মানে হচ্ছে অতিরিক্ত, যেটা প্রয়োজনের থেকেও অনেক বেশি, এটা হচ্ছে অতিরিক্ত বা অতিপুষ্টি। আর হচ্ছে অপুষ্টি, যেটা হচ্ছে যেটুকু দরকার সেটুকু হচ্ছে না বা অপর্যাপ্ত, এটাই হচ্ছে অপুষ্টি।
এটা খুবই সহজ একটা বিষয়। আচ্ছা, এরপর আমরা দেখবো বাংলাদেশ সংবিধানে মৌলিক চাহিদার গুরুত্ব কিভাবে উল্লেখ করা আছে। বাংলাদেশের সংবিধানে 15 ক নম্বরে অনুচ্ছেদে কি আছে? রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হচ্ছে নাগরিকদের জন্য অন্ন বস্ত্র বাসস্থান। মানে হচ্ছে আমাদের যে মৌলিক অধিকারগুলো বা মৌলিক চাহিদাগুলো যেগুলো, এগুলো হচ্ছে রাষ্ট্র আমাদের স্পষ্টভাবে দিতে বাধ্য, বা রাষ্ট্র এটা দেওয়ার হচ্ছে দায়িত্ব জনগণকে। তাহলে রাষ্ট্র হিসেবে জনগণকে দেওয়ার জন্য কি আমাদের মৌলিক বিষয়গুলো দেওয়া হচ্ছে তাদের দায়িত্ব, এটা হচ্ছে আমাদের সংবিধানে মেনলি বলা আছে। এরপর আমরা 12 নম্বরে দেখবো শিক্ষার চাহিদা অপূরণের ফলে সমাজে কি প্রভাব পড়ে। তাহলে শিক্ষা মানুষকে সচেতন, দক্ষ ও নৈতিক গুণ সম্পন্ন করে তোলে, এবং শিক্ষার চাহিদা অপূর্ণ থাকলে সমাজে নিরক্ষরতা এবং অজ্ঞতা বাড়ে। তাহলে আমাদের সমাজে যদি শিক্ষিত না হয়, অশিক্ষার হার যদি বেশি থাকে, তাহলে কি সমাজে নানামুখী সমস্যা দেখা দিবে, অজ্ঞতা বাড়বে, মানুষ কুসংস্কারে নিমজ্জিত হবে, দক্ষ মানব সম্পদ তৈরি হবে না। এর ফলে কি দেশে ব্যবসা বাণিজ্য চাকরি হার কমে যাবে, মানুষ বেকারত্বের হার বৃদ্ধি পাবে, এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ ভাইয়া, আজান দিচ্ছে। আমরা দ্রুতই শেষ করে ফেলবো। এরপর দেখবো আমরা স্বাস্থ্যহীনতা কিভাবে মানুষকে দারিদ্র করে তোলে। একজন দারিদ্র মানুষ যখন অসুস্থ বা স্বাস্থ্যহীন হয়ে পড়ে, তখন তার কাজের কি ক্ষমতা চলে যায়, ফলে কি সে দুর্বল অনুভব হয়, তখন সে ব্যবসা করতে পারে না, ব্যবসা বা চাকরি করতে পারে না, ফলে কি সে অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে পড়ে। এভাবে হচ্ছে এই চক্রটা কাজ করে, এটাই হচ্ছে স্বাস্থ্যহীনতা মানুষকে দারিদ্র করে তোলে। ঠিক আছে। এরপর 14 নম্বরে হচ্ছে দারিদ্রের মনস্তাত্ত্বিক প্রভাব বুঝিয়ে লেখো। চরম দারিদ্রের কারণে মানুষ যখন তার পরিবার মৌলিক চাহিদাগুলো মেটাতে পারে না, তখন তার মধ্যে তীব্র মানসিক হতাশা ও ক্ষোভের জন্ম হয়। তখন মনস্তাত্ত্বিক বিপর্যয়ের ফলে অনেক সময় পারিবারিক কলহ, বিবাহ বিচ্ছেদ, অপরাধের প্রবণতা দেখা দেয়। তাহলে এটা বিষয়টা কেমন? ধরো একটা পরিবারে একজন হচ্ছে উপার্জন করে, সে যখন ধরো পরিবারের বাকি সদস্যদের চাহিদা পূরণ করতে পারতেছে না বা সর্বোচ্চ যোগান দিতে পারতেছে না, তখন কি সে একটা হীনমন্যতায় ভুগে, সে লো ফিল করে, তখন সে কি নানান ধরনের হতাশায় ভোগে। এর ফলে কি হয়? সে খারাপ পথেও চলে যেতে পারে, কোনো অকারেন্স করতে পারে, খারাপ রাস্তায় চলে যেতে পারে। এই ধরনের সমস্যা দেখা দেয়। এই ধরনের সমস্যা ফলে কি পরিবারে হচ্ছে বিবাহ বিচ্ছেদ দেখা দেয়, পারিবারিক কলহ দেখা দেয়, বিভিন্ন অপরাধমূলক সংগঠন সংগঠিত হয়, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। আজান দিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি।
আচ্ছা, আজান শেষ হয়েছে, সবাই আরেকটু প্রস্তুত হও। হ্যাঁ, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো ক্লাসটা, আমাদের বেশি বাকি নেই। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে শুরু করছি। তো আমাদের হচ্ছে 14 পর্যন্ত পড়া শেষ, এখন আমরা হচ্ছে 15 নাম্বারটা পড়বো। 15 নাম্বারে আমাদের আছে হচ্ছে মৌলিক মানবিক চাহিদা অপূরণের ফলে সামাজিক নিরাপত্তা কিভাবে বিঘ্নিত হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে মৌলিক মানবিক চাহিদা অপূরণ হইলে, যখন এগুলা সঠিকভাবে পূরণ হয় না, তখন কি সমাজে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যেমন কি চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, মানব পাচার হয়, বা মাদকের সাথে মানুষ জড়ায় যায়, যখন সে তার মৌলিক অধিকারগুলো, বা ধরো সে চাকরি পাচ্ছে না শিক্ষার অভাবে, সে ধরো খাদ্য পাচ্ছে না তার খাদ্যের অভাবে, হ্যাঁ, তারপর হচ্ছে সে বাসস্থান পাচ্ছে না অর্থের অভাবে, সে হচ্ছে বস্ত্রের অভাবে, মনে করো আহ ভালো কাপড় পরিধান করতে পারতেছে না, সে চিত্ত বিনোদন পাচ্ছে না, ফলে সে মানসিক শান্তি পাচ্ছে না। এর ফলে কি সে হতাশা থেকে বা হচ্ছে বিপদগ্রস্ত হয়ে বিভিন্ন ধরনের সমস্যা বা চুরি ডাকাতি রাহাজানি এই ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে, এবং কি আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটায়, এবং সমাজে হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং নিরাপত্তা হুমকির মুখে ফেলে। আচ্ছা, এরপর হচ্ছে 16 নাম্বারটা, জলবায়ু পরিবর্তন কিভাবে মৌলিক মানবিক চাহিদা পূরণে বাধা দেয়। তাহলে জলবায়ু পরিবর্তনটা কিভাবে হচ্ছে মৌলিক চাহিদা পূরণে বাধা দেয়, এটা আমরা দেখবো। জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও নদী ভাঙ্গন বাড়ে। তাহলে জলবায়ু পরিবর্তনের ফলে কি হয়? বন্যা হয়, খরা হয়, ঘূর্ণিঝড় হয়, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়। এর ফলে কি হয়? কৃষি জমি ধ্বংস হয়ে যায়। কারণ কৃষি জমি ধ্বংস হয়ে গেলে কি হবে? আমাদের খাদ্যের ঘাটতি দেখা দেবে, কারণ খাদ্যের উৎপাদন কমে যাবে তখন। এর ফলে কি হবে? হাজার হাজার মানুষ হচ্ছে বন্যার ফলে কি হবে? গৃহহীন হয়ে পড়বে, বন্যায় তাদের ঘর বাড়ি ডুবে যাবে, ভেঙে যাবে, নদী ভাঙ্গনে তাদের জমি নষ্ট হবে, এবং কি বস্তুচ্যুত হয়ে তারা কি শহরের দিকে আসে, মানে ওইখানে যখন তাদের ঘর বাড়ি অবশিষ্ট থাকবে না, তাদের ফসলি জমি আর থাকবে না, পানিতে তলায় যাবে, তখন তারা ওইখান থেকে আর কি করবে? ওখানে কি বসবাসযোগ্য আর অবস্থা থাকবে? থাকবে না, তখন তারা হচ্ছে শহরমুখী হবে। এর ফলে কি হবে? তারা আস্তে আস্তে হচ্ছে বস্তিমুখী হয়ে বস্তিবাসী হয়ে ওঠে। এইভাবে হচ্ছে পরিবেশের বিপর্যয় সরাসরি অন্ন, বস্ত্রের, বাসস্থান চাহিদা পূরণে বাধা সৃষ্টি করে। তাহলে কি হলো? যে একটা গ্রামে ধরো বন্যা দেখা দিল বা নদী ভাঙ্গন দেখা দিল, বন্যার ফলে কি হয়? একটা কৃষি পরিবার বা এখানকার যে সামাজিক পরিবেশ আছে সেগুলো কি বিঘ্ন ঘটে। মানুষ বাসস্থান হারায়, কৃষি জমি হারায়, ফলে তার শহরমুখী হয়। শহরে এসে কি তারা অর্থ অভাবে বিভিন্ন কম অর্থের বিনিময়ে হচ্ছে তারা বিভিন্ন বস্তিতে থাকা শুরু করে। বস্তিতে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, সমস্যায় জড়িয়ে পড়ে, বিভিন্ন খারাপ পথে চলে যায়। এর ফলে কি আর্থিক অবস্থার ফলে তারা আস্তে আস্তে দুস্থ পরিবারে মন নিতে থাকে। এভাবে হচ্ছে তারা হচ্ছে মানবিক চাহিদা পূরণে কি বাধা হয়ে থাকে আমাদের পরিবেশ দুর্যোগ। আচ্ছা, এরপর আমরা 17 নম্বরটা দেখবো, মানবিক চাহিদা পূরণে সমাজকর্মীর ভূমিকা কি। আমরা কিন্তু প্রথম ক্লাসে সমাজকর্ম প্রথম অধ্যায়ে প্রথম পত্রে তখন কিন্তু সমাজকর্মী সম্পর্কে অনেক কিছু পড়েছিলাম। তো দ্বিতীয় পত্র আমাদের আছে মানবিক চাহিদা পূরণে সমাজকর্মীর ভূমিকা। সমাজকর্মী নিজে কাউকে সরাসরি টাকা বাড়ি দেন না, তিনি সাহায্যার্থী, সুপ্ত ক্ষমতা ও স্থানীয় অব্যবহৃত সম্পত্তির সদ্ব্যবহার করতে শেখেন। তাহলে সমাজকর্মীর কাজ কি থাকে? যে সাহায্যার্থী, মানে তার কাছে যে সাহায্য চাইতে আসে তাকে সে এমন ভাবে স্বাবলম্বী করে। এখন স্বাবলম্বী করার বিষয়টা হচ্ছে তাকে বোঝানো, বা তাকে কোনো স্কিল দেওয়া, বা তাকে টেক কেয়ার করা, বা তাকে হচ্ছে বিষয়গুলো সম্পর্কে তার সমস্যাগুলো সমাধানের উপায় বলে দেওয়া বা পথ করে দেওয়া, এই কাজগুলো সে করে থাকে। ওই কাজগুলোর মধ্যে কি করে? সে হচ্ছে বিভিন্ন ধরনের তার সমস্যা এমন ভাবে সমাধান করতে শেখায় যেন পরবর্তীতে তার ওই সমাজকর্মীর কাছে আর না আসতে হয়। সে নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে, সেটা নিজের মানসিক ধরো জ্ঞান খাটিয়ে হোক বা আর্থিক ভাবে হোক, নিজেরটা যেন নিজেই সমাধান করতে পারে। এইভাবে হচ্ছে সমাজকর্মী কাজ করে থাকে। এরপর হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব কিভাবে চাহিদা পূরণের ক্ষমতা কমিয়ে দেয়। ছদ্মবেশী বেকারত্ব কিভাবে চাহিদা পূরণের ক্ষমতা কমিয়ে দেয়। তাহলে ছদ্মবেশী বেকারত্ব বাইরে থেকে মনে হয় একজন মানুষ কাজে নিযুক্ত আছে, যেমন একই পরিবারে জমিতে পরিবারে 5 জন কাজ করে, যেখানে 2 জনই যথেষ্ট, কিন্তু বাস্তবে তার কোনো বাড়তি উৎপাদন বা আয় থাকে না। তাহলে ছদ্মবেশী বেকারত্বের বিষয়টা কেমন? ধরো একটা পরিবারে 5 জন সদস্য, হ্যাঁ, একটা পরিবারে কি 5 জন সদস্য, তারা একটা কৃষি জমিতে চাষ করে, ধরো ফসল উৎপাদন করে একটা কৃষি জমিতে। এখন ধরো এই কৃষি জমিটা চাষ করার জন্য ধরো 3 জন মানুষই যথেষ্ট। তো
তো একটা পরিবারে 5 জন মানুষ, তার একটা কৃষি জমি ধরো চাষ করে, এখানে ফসল উৎপাদন করে ধান। এখন এই ধান চাষ করার জন্য এই জমিতে 3 জন মানুষই যথেষ্ট, কিন্তু তারা ধরো পরিবারে 5 জন মানুষ হয়, 5 জনে এখানে কাজ করে একসাথে। হ্যাঁ, তো এর ফলে কি হয় যে 2 জন মানুষ কিন্তু অতিরিক্ত, ওই 2 জনে কি কোনো না থাকলে সমস্যা ছিল না। এই যে 2 জন কাজ করতেছে কিন্তু তাদের কোনো প্রয়োজন নাই বা না থাকলেও হইতো, এটাই হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব। ফলে কি বিষয়টা হচ্ছে এমন যে যে জায়গায় ধরো প্রয়োজন নাই সেখানে অতিরিক্ত যারা কোনো কারণ ছাড়াই বা হচ্ছে অপ্রয়োজনে কাজ করে না থাকলেও হয়, সেটাই হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব। এখন ধরো তারা যদি ওই 2 জন অন্য কারো জমিতে কাজ করতো, সেখান থেকে কি তারা টাকা পাইতো না বা কোনো বেনিফিট পাইতো না। তো এই বেনিফিটটা কি এই পরিবারের জন্য সেটা লাভজনক হইতো না, কারণ এই জিনিসটা তো তখন তাদের বাড়তি আসতো, তাহলে এই জিনিসটা কি তাদের উপকার হইতো। সো কিন্তু এইখানে যখন তারা 2 জনে এক্সট্রা কাজ করতেছে, তারা কি এক্সট্রা 2 জনের জন্য কোনো বেনিফিট পাচ্ছে? পাচ্ছে না, উল্টা এখানে তাদের কি শ্রম হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে 2 জনের। সো এটা যদি তারা অন্য জায়গায় যেত, এখান থেকে তারা বেনিফিট হইতো। এটাই হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, এখন তোমাদের একটা সৃজনশীল আমি হোমওয়ার্ক দিব। হ্যাঁ, তো আমরা হচ্ছে প্রথমে সৃজনশীলের জন্য হচ্ছে আমরা বিভিন্ন টপিক পড়লাম এই অধ্যায়ের, প্রথম অধ্যায়ের। এরপর অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের হচ্ছে অনুধাবন প্রশ্নগুলো আসবে, এই কয়টা পড়লে ইনশাল্লাহ এই প্রথম অধ্যায়ের জন্য এনাফ, এর বাইরে আর কিছু পড়তে হবে না, ঠিক আছে? সো আমরা সৃজনশীলের টপিক গুলো পড়লাম, অনুধাবনমূলক গুলো আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে তোমাদের একটা সৃজনশীল আমি হোমওয়ার্ক দিব। তাহলে তোমাদের জন্য একটা সৃজনশীল হোমওয়ার্ক থাকবে। এই সৃজনশীলটা আমরা দেখি। রফিক মিয়া একজন দিনমজুর, তার 5 সন্তানের সংসারে অভাব লেগেই থাকে, ঠিক মতো খেতে না পাওয়ার তার সন্তানরা প্রায় রোগ ব্যাধিতে ভোগে, টাকার অভাবে বড় ছেলে স্কুলে পাঠাতে পারে না, ফলে সে বখাটে ছেলেদের সাথে মিশে বিভিন্ন অপরাধমূলক কাজ শুরু করেছে এবং রফিক মিয়া বুঝতে পারে না কিভাবে সে এই অবস্থা থেকে মুক্তি পাবে। তো আমরা এখানে একটা উদ্দীপক বললাম। এখন আমাদের ক নম্বর প্রশ্নটা কি বলেছে? সমাজকর্মের দৃষ্টিতে মানুষের প্রধান মৌলিক মানবিক চাহিদা কয়টি? এটা কিন্তু আমরা একদম প্রথমেই পড়েছি, এই টপিক শুরু করার আগে একদম প্রথমেই পড়ছিলাম যে কয়টা। তো এটা তোমরা লিখবা কয়টা। তারপর হচ্ছে চিত্ত বিনোদনকে কেন মানবিক চাহিদা বলা হয়, ব্যাখ্যা করো। তো চিত্ত বিনোদন বিষয়টা কেন গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমরা বেশ 2-3 বার পড়ছি। একবার হচ্ছে সৃজনশীলের সময় পড়ছি, এরপরে হচ্ছে আমরা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নের সময় পড়ছি। তো এটা কিন্তু তোমরা দেখতে পারো, এই যে খ নম্বরে এই প্রশ্নটাই, যে চিত্ত বিনোদন কেন মানবিক চাহিদার সাথে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমরা ভালো করে পড়ে লিখবা, স্লাইডটা আমি তোমাদের দিয়ে দিব, এখান থেকে পড়ে নিবা, পড়ে হচ্ছে এটা লিখবা। আর লেখার কিভাবে লিখবা? 2টা অংশে লিখবা। প্রথম অংশে কি চাইছে সেটা লিখবা খ নম্বরের জন্য, দ্বিতীয় অংশে একটু ব্যাখ্যা করে দিবা 2 লাইন বা 3 লাইন। এভাবে হচ্ছে খ নাম্বারটা লিখবে। এরপর হচ্ছে গ নাম্বার। গ নাম্বারে কি বলছে? উদ্দীপে রফিক মিয়ার সন্তানদের অবস্থা বাংলাদেশে কোন মৌলিক মানবিক চাহিদা অপূরণের ফল, ব্যাখ্যা করো। এই বিষয়টাও কিন্তু আমরা সৃজনশীল অংশে পড়ছি সবাই, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমরা বের করবা যে এটার উত্তরটা কি হবে। এবং গ নাম্বার লেখার নিয়মটা কি, এটা হচ্ছে তোমরা 3টা প্যারার মধ্যে লিখবা, 3টা প্যারা। গ নাম্বার 3 প্যারায় লিখবা। এরপর হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বারে বলছে উদ্দীপকে উল্লেখিত রফিক মিয়ার বড় ছেলের অবক্ষয়ের মূলে রয়েছে মৌলিক মানবিক চাহিদার অপূরণ, উক্তিটি বিশ্লেষণ করো। তাহলে আমরা কিন্তু মৌলিক মানবিক চাহিদা অপূরণের ফলে কি কি ঘটে বা কেন ঘটে, ঘটলে কি করা উচিত বা কিভাবে সমাধান করতে হবে, এই বিষয়ে কিন্তু আমরা সৃজনশীল অংশে বুঝেছি এবং পড়ছি। তো এই জিনিসটা কিন্তু তোমরা লিখতে পারবা। সো এটা হচ্ছে ঘ নাম্বারের প্রশ্ন, এটা তোমরা 4টা প্যারাতে লিখবা। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা হোমওয়ার্কটা কিভাবে পোস্ট করবে আমি বলি। প্রথমে হচ্ছে তোমার নাম লিখবা, এরপর হচ্ছে তোমার কলেজের নাম লিখবা, এরপর হচ্ছে এটা কোন বিষয়, সমাজকর্ম, দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায়, এটা লিখবা। লিখে এটা কোন স্যারের ক্লাস, আমার নাম অদ্র ইসলাম সাম্য, স্যারের নাম লিখে তারপর হচ্ছে যে খাতাতে হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো লিখবা, সেই খাতাটা ছবি তুলে হচ্ছে পোস্ট দিবা। এটা থাকবে হচ্ছে ক্যাপশনে। আর খাতাতে যে তুমি উত্তরগুলো লিখবা সেটা হচ্ছে ছবি তুলে পোস্ট করবা। অবশ্যই হাতে লিখবা, কেউ এআই ব্যবহার করবা না, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই স্লাইডটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, এখান থেকে তুমি প্রশ্নটা দেখে নিতে পারবা, তোমরা কোনো সমস্যা নেই। নাফিজা আক্তার, মেহেদি মৌ বলছো 6টি। হ্যাঁ, সঠিক উত্তর 6টি হবে। আচ্ছা, এখন তোমাদের আর কোনো কোশ্চেন আছে নাকি আমাকে বলতে পারো,
যদি তোমাদের কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা দ্রুত শেষ করে ফেলবো, আর যদি কোশ্চেন থাকে তাহলে বলো, এসে আমরা বুঝিয়ে দিয়ে ক্লাসটা শেষ করব। আর হচ্ছে তোমাদের স্লাইডটা পড়ানো শেষ। এখানে আমরা হচ্ছে সৃজনশীল, অনুধাবনমূলক সবকিছু করলাম, তোমাদের সৃজনশীল হোমওয়ার্ক দিলাম, এবং তোমাদের এই প্রথম অধ্যায়ের জ্ঞানমূলকের জন্য আমি একটা পিডিএফ ফাইলও তোমাদের এই স্লাইডটার সাথে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ওই জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়লেই প্রথম অধ্যায়ের জন্য এনাফ হবে, এর বাইরে আর কিছু পড়তে হবে না। ঠিক আছে, এখন তোমরা কমেন্ট করতে পারো যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। নাফিজ আক্তার লিখেছ, না স্যার ক্লিয়ারলি বুঝতে পারছি। ধন্যবাদ নাফিজ আক্তার বুঝতে পারার জন্য। কারো কোনো টপিকে প্রশ্ন থাকলে বলতে পারো, এই পড়াশোনার বিষয়ে অবশ্যই। মেহেদি মৌ, জি বুঝেছি ভাইয়া, ধন্যবাদ আপু। তালুকদার মোহাম্মদ বেলাল বলেছে আগামী ক্লাস যদি এমন সময় হয় একটু আমাদের সময়সূচি খেয়াল রাখুন। অবশ্যই ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন তাহলে নাই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অধ্যায়ের স্লাইডটা তোমরা ভালো করে পড়বে এবং আশা করি সবাই হোমওয়ার্ক জমা দিবা। তো সবাইকে আল্লাহ হাফেজ।